ওকে, সবাইকে স্বাগত আমাদের এই পলিটিক্যাল সায়েন্সের ডেমো ক্লাসে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো টোটাল ক্লাসটি মূলত আমরা অ্যারেঞ্জ করেছি যে কিভাবে এই যে আগামী 6টা মাস আমরা এই সেশনটাকে নিয়ে যাব এবং জুলাইয়ের জন্য তোমাদেরকে নিপুণভাবে তৈরি করে তুলবো পলিটিক্যাল সায়েন্সের ভিত্তিতে। তো তার জন্যই মূলত টোটাল সেশনটিকে করা। তো এখানে তোমরা সবাই বুঝতেই পারো আমাদের পেপার 1 শুরু হয়েছে মোটামুটি ভাবে জানুয়ারিতেই। আমাদের পেপার 1 শুরু হয়ে গেছিল জানুয়ারি 15 তারিখ থেকে। এবার সেই ভিত্তিতে আমাদের পলিটিক্যাল সায়েন্সের এখন শুরু হচ্ছে, অর্থাৎ পেপার 2 শুরু হচ্ছে ফেব্রুয়ারির 2 তারিখ থেকে। আজকে মূলত ডেমো ক্লাস, তোমরা ডেমো ক্লাসটাকে দেখো। প্রশান্ত স্যার তোমাদের পড়াবেন পলিটিক্যাল সায়েন্সের। তো সেই ক্ষেত্রে তার সমস্ত এবিলিটি দিয়ে তিনি তোমাদেরকে যতটা পারেন সম্পূর্ণটা নিখুঁতভাবে বোঝাতে চেষ্টা করবেন এবং সামনের যে পরীক্ষাটি আছে হচ্ছে জুলাই, তার জন্য নিখুঁতভাবে তৈরি করে দেবেন। তো তার সেশনটাকে তোমরা একটু পর থেকেই শুনতে পারবে। তো মনোযোগ দিয়ে শুনবে, একটা কথাই বলবো, মনোযোগ দিয়ে শুনবে। যে বিষয়গুলো তিনি পড়াবেন, যেমন ইন্ডিয়ান ফরেন পলিসিস যে চ্যাপ্টারটি আছে তোমাদের, সেই জায়গাটাকে তিনি ধরবেন। আজকে সেই জায়গাটা গ্রিপটাকে তৈরি করবার চেষ্টা করবেন এবং তারপরে এই ফরেন পলিসি থেকেই কন্টিনিউ হবে আমাদের নেক্সট ক্লাস, অর্থাৎ ফেব্রুয়ারির 2 তারিখ থেকে। ঠিক আছে? তো তোমরা ভালোভাবে দেখো। আর আবারও বলবো, যদি তোমার প্রচ্ছন্ন একটা টার্গেট থাকে যে ইউজিসি নেটের প্রচ্ছন্ন টার্গেট, যে ইউজিসি নেটটাকে আমার ক্র্যাক করতে হবে, তাহলে সেই ভিত্তিতে তোমরা আরো নিশ্চয়ই অনেক জায়গায় কোচিং এ দেখেছো। তো এই জায়গাটাকে দেখে সেই ভিত্তিতে তুমি ডিসিশন নিতে পারবে যে তোমার জন্য কতটা ক্যাপেবল তোমার জন্য হবে কিনা এটা। কারণ আমি এটা কেন বলছি, কারণ আমাদের পুরো স্ট্রাকচারটাকে এতটাই নিখুঁতভাবে তৈরি করা যে তোমাকে কোয়ালিফাই করে দেওয়ার মতো যথোপযুক্ত সরঞ্জাম সমস্ত কিছু রয়েছে। তুমি মক টেস্ট বলো, প্রত্যেক সপ্তাহে 50টা করে মক টেস্ট নেওয়া হয়। প্রত্যেক সপ্তাহের জন্য মক টেস্ট থাকবে। বাংলা ইংলিশ দু ভাষাতেই নোট থাকবে। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে পিডিএফ তোমার হোয়াটসঅ্যাপে পৌঁছে যাবে। অন্য অন্য জায়গায় দেখবে যেখানে কিনা অ্যাপে মূলত পিডিএফ দেয় এবং ডাউনলোড করা যায় না, ওখান থেকেই পড়তে হয়। আমাদের এখানে কিন্তু নেই। আমরা একদম বাংলা ইংলিশ দু ভাষাতে তোমাদের হোয়াটসঅ্যাপে পৌঁছে দেবো সাথে সাথে। তারপর সেই জায়গাগুলোকে তোমরা স্টাডি করতে পারবে। বাংলা ইংলিশ দু ভাষাতেই থাকবে, ক্লাস রেকর্ডেড থাকবে। সেগুলো নিয়ে আমি পরে আলোচনা করছি। তো আমি প্রশান্ত স্যারকে রিকোয়েস্ট করব ক্লাসটিকে শুরু করার। তো তোমরা অবশ্যই ক্লাসটিকে মনোযোগ সহকারে করো। নিশ্চয়ই তোমরা হাতে সময় নিয়ে ক্লাসটিতে জয়েন করেছো। মনোযোগ সহকারে করো এবং আশা করি তোমরা বুঝতে পারবে যে আমাদের স্ট্রাকচারটা কতটা উন্নত এবং কতটা ভালোভাবে একটা বিষয়কে বোঝানোর উপর গুরুত্ব দেওয়া হয়। কারণ আলটিমেটলি স্টুডেন্ট কতটা বুঝতে পারলো, কারণ পরীক্ষাতে নেটে তো জাস্ট মুখস্থ করে গেলাম হয়ে গেল এমনটা তো নয়, বুঝতে হবে। কারণ যে ধরনের অ্যাজারশন ডিজাইন গুলো আসে সেগুলো তোমার ভালোভাবে না বুঝলে সম্ভব নয়। তো অবশ্যই শুধু নোট পড়ে আর বই পড়ে কখনোই পলিটিক্যাল সায়েন্স মানে মানে যদি আমরা বলি, তো সেই ক্ষেত্রে সম্ভব নয়। কারণ এখানকার কারেন্ট অ্যাফেয়ার্সই বলো বা নোটসই বলো, সেগুলোকে ডিপলি অ্যানালাইসিস করতে হবে। কারণ তোমাকে তো ইন্টেলেকচুয়ালি ভাবতে হবে পরীক্ষা হলে গিয়ে, সেটা তৈরি করার দায়িত্বটা আমাদের। তো অবশ্যই প্রশান্তকে বলবো শুরু করে দিতে। প্রশান্ত, শুরু করে দাও। ঠিক আছে। যে ইন্ডিয়ান ফরেন পলিসি যদি আমরা দেখি, তাহলে ইন্ডিয়ান ফরেন পলিসি, ইন্ডিয়া যখন বিভিন্ন দেশের সাথে, সেটা রাশিয়ার সাথে বলো, আমেরিকার সাথে বলো, প্রত্যেকের সাথে যখন সম্পর্ক স্থাপন করতে চায়, তাহলে ইন্ডিয়াও কিছু পলিসি ফলো করে থাকে। এবং ইন্ডিয়ার যে হিস্ট্রি, অর্থাৎ তার যে কলোনিয়াল পিরিয়ডে যে তার অবস্থানটা ছিল, এবং তাছাড়া ইন্ডিয়ার যে কলোনিয়াল পিরিয়ড থেকে যখন স্বাধীনতা লাভ করলো এবং তার পরবর্তীতে বিভিন্ন লিডার্স ইন্ডিয়াকে গঠন করলো, বিভিন্ন আইডিওলজি, তার হিস্ট্রি এবং বিভিন্ন আরো পাস্ট ইনসিডেন্ট রয়েছে যেগুলো ইন্ডিয়ান ফরেন পলিসিটাকে ইম্প্যাক্ট, তার উপর একটা ইম্প্যাক্ট ফেলছে। এবং এই যে ফরেন পলিসি, তার কিছু বেসিক কিছু অবজেক্টিভ রয়েছে। যেমন যে কোনো দেশের ফরেন পলিসির কিছু অবজেক্টিভ বলতে গেলে আমরা যদি দেখি, তাহলে তার উদ্দেশ্য হচ্ছে কি, নিজেকে সেফ রাখা, অর্থাৎ কিপিং ইটসেলফ সেফ। ঠিক আছে, অর্থাৎ নিজের যেই সোভেরেন্টি রয়েছে সেটাকে, এবং ভৌগোলিক যে অখণ্ডতা রয়েছে সেটাকে রক্ষা করা, এবং তার যে পপুলেশন রয়েছে সেটাকেও সুস্থ এবং নিরাপত্তা দান করা। ঠিক আছে, এবং তার যে গোলগুলো রয়েছে ন্যাশনাল ইন্টারেস্ট, সেটা ফুলফিল করা। এবং এগুলো করার জন্য তার কি দরকার? তার মিলিটারি পাওয়ার দরকার। সেই এই মিলিটারি পাওয়ার বা টেকনোলজিক্যাল পাওয়ার, এগুলোও তার ফরেন পলিসিটাকে ইম্প্যাক্ট করে। ঠিক আছে, কারণ আমরা যদি কলোনিয়াল পিরিয়ডে দেখি, কলোনিয়াল পিরিয়ডে ইন্ডিয়া একটা কলোনিয়াল পিরিয়ডের আন্ডারে যখন ছিল, সেই সময় ইন্ডিয়ার মূল উদ্দেশ্য ছিল সে একটা স্বাধীনতা লাভ করাই তার উদ্দেশ্য ছিল। এবং
পোস্ট কলোনিয়াল পিরিয়ডে যদি আমরা দেখি, সে সময় দেখবো যে ইন্ডিয়া এমন একটা পিরিয়ডে আসছে যখন ইউএসএ এবং ইউএসএসআর এর মধ্যে একটা কোল্ড ওয়ার পিরিয়ড চলছে, এবং সে সময় দেখবো ন্যাম বা নন অ্যালাইনমেন্ট পিরিয়ড সে সময় আসছে। তো এগুলো সব ইম্প্যাক্ট ফেলছে পাস্ট যে ইনসিডেন্ট রয়েছে সেগুলো, ঠিক আছে। এবং আমরা যদি আগেকার যদি ফরেন পলিসি আলোচনা করে থাকি, তা আগে যদি আমরা ফরেন পলিসি দেখি, সেখানে মূলত বিশেষ কিছু বিষয় ছিল না, মিলিটারি পাওয়ারটাই মূলত কেন্দ্রবিন্দু ছিল ফরেন পলিসি। মানে মূলত প্রত্যেকটা দেশ চাইতো শুধু তার মিলিটারি পাওয়ারটাকে, মানে ক্ষমতাটাকে বাড়াতে, ঠিক আছে। কোল্ড ওয়ার পিরিয়ডেও যদি আমরা দেখি, প্রত্যেকেই পারমাণবিক বোমা বিস্ফোরণ করছে ধীরে ধীরে, এবং তার মিলিটারি পাওয়ারটাকে তারা বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু বর্তমান যদি আমরা ফরেন পলিসি দেখি, সেটা ইন্ডিয়ান পার্সপেক্টিভ থেকে যদি দেখি বা বিশ্বের প্রত্যেকটা দেশের পার্সপেক্টিভ থেকে যদি দেখি, তাহলে মডার্ন যেই ফরেন পলিসি সেটা খুবই কমপ্লেক্স হয়ে গেছে। কারণ এখানে শুধু মিলিটারি নেই, বা এখানে যে পিস সিকিউরিটি এগুলো শুধু নেই, সোভেরেনিটি এগুলো মেনটেন করাই শুধু নয়, এখানে যে লিবারালাইজেশন গ্লোবালাইজেশন বা এলপিজির যে পিরিয়ড আসছে, সেখানে দেখবো ট্রেড রিলেটেড যেই ফরেন পলিসি সেটাও চলে আসছে, এবং বিভিন্ন আরো নন গভর্নমেন্টাল ইনস্টিটিউশন তাদের সাথে সম্পর্ক স্থাপনের বিষয়টা চলে আসছে, হিউম্যান রাইটস আসছে, এনভায়রনমেন্টাল বিভিন্ন ইস্যু উঠে আসছে, যেগুলো আমরা বিভিন্ন সম্মেলন দেখবো এনভায়রনমেন্ট ইস্যুকে কেন্দ্র করে, স্টকহোম সম্মেলন, রিও ডি জেনেরো সম্মেলন। তো এগুলো তো ফরেন পলিসির অন্তর্গত হচ্ছে। এবং কালচারটাও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যেটা আমরা এসপি হান্টিংটনের দেবো ক্লাস অফ সিভিলাইজেশন, যখন আমরা থিওরিটা করবো তখনও দেখবো যে এই কালচারটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে যে কোনো দেশের একটা ফরেন পলিসি গঠন করার ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এই বিষয়গুলো আমরা দেখবো যে বর্তমানে ফরেন পলিসি একটা কমপ্লেক্স একটা বিষয় হিসেবে উঠে আসে। অতীতে বা পাস্টে যদি আমরা দেখি, ফরেন পলিসি মূলত কি ছিল, নিজের দেশের সোভেরেন্টিটা রক্ষা করা, মিলিটারি পাওয়ারটাকে আরো ইনক্রিজ করা, এবং ন্যাশনাল যে ইন্টারেস্ট গুলো রয়েছে মূলত সিকিউরিটিটা মেনটেন করা এবং জনগণের নিরাপত্তা দান করা, এইভাবে সীমিত ছিল। কিন্তু বর্তমানে ফরেন পলিসি সেইভাবে নেই, ঠিক আছে। এবার ইন্ডিয়ার যদি আমরা আইডেন্টিটি, যেহেতু আমরা ইন্ডিয়ান ফরেন পলিসি পড়বো, সেই কারণে ইন্ডিয়ার যে আইডেন্টিটি সেটা পোস্ট কলোনিয়াল পিরিয়ড। কলোনিয়াল পিরিয়ড তো এখানে বেশিটা ইম্পর্টেন্ট নয়, কারণ সেই সময় তো ইন্ডিয়ান ফরেন পলিসি বলে কিছু ছিলই না, ঠিক আছে। কারণ স্বাধীনতা লাভ করার আগে ইন্ডিয়া তো ইন্ডিপেন্ডেন্টলি কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, কারণ তাকে ব্রিটিশ কলোনি পিরিয়ডে ছিল, এবং ব্রিটিশটাই মূলত সেগুলো গ্রহণ করেছে এবং ইন্ডিয়াকে কন্ট্রোল করেছে। কিন্তু পোস্ট কলোনিয়াল পিরিয়ডে, অর্থাৎ ইন্ডিয়া যখন স্বাধীনতা লাভ করলো, সেই সময় ইন্ডিয়ার আইডেন্টিটিটা আমাদের এই ফরেন পলিসি পড়তে গেলে খুবই ইম্পর্টেন্ট। কারণ ইন্ডিয়া পোস্ট কলোনিয়াল পিরিয়ডে কিভাবে উঠে আসছে, ঠিক আছে, তারপরেই তার ফরেন পলিসিটা মূলত গড়ে উঠছে। তাহলে এক্ষেত্রে ইন্ডিয়া পোস্ট কলোনিয়াল পিরিয়ড, অর্থাৎ স্বাধীনতার পরবর্তীতে আমরা দেখব যে ইন্ডিয়া কি চেয়েছিল স্বাধীনতার পরবর্তীতে, মানে একটা ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি গঠন করতে চেয়েছিল, ঠিক আছে। কিন্তু ইন্ডিয়ার কাছে সমস্যা কি ছিল, ভারতের কাছে সমস্যা ছিল মিলিটারি পাওয়ার ভারতের ছিল না, এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ছিল, ঠিক আছে। কারণ অর্থের দিক থেকে অনেকটা সংকটের সম্মুখীন হতে হয়েছিল, কারণ কলোনিয়াল পিরিয়ডের আন্ডারে ইন্ডিয়া ছিল, এবং মিলিটারি পাওয়ারও ছিল না। ব্রিটিশ রাই মূলত ইন্ডিয়াকে কন্ট্রোল করেছিল এবং ইন্ডিয়াকে পরিচালনা করত। এবং স্বাধীনতা লাভের পর 1947 সালের পর যখন ইন্ডিয়া একটা স্বাধীন একটা দেশ হিসেবে উঠে এলো, তখন তার ইকোনমিটাও যেমন উইক ছিল, মিলিটারি পাওয়ারটাও উইক ছিল। তাই মূল প্রথম উদ্দেশ্য ছিল আমাদের যে ফার্স্ট প্রাইম মিনিস্টার জওহরলাল নেহেরু, তিনি যেটা দেখানোর চেষ্টা করলেন, মানে তার উদ্দেশ্যটাই ছিল মূলত ইকোনমিক স্ট্রেংথটা বাড়ানো, ঠিক আছে। কেন? কারণ তার কাছে মূলত মনে হয়েছিল যে একটা দেশের স্ট্যাবিলিটি এবং তার যে এই যে সামাজিক বিভিন্ন সমস্যা রয়েছে, কারণ ইন্ডিয়াতে সে সময় অশিক্ষার হার প্রচুর ছিল, খাদ্যের সংকট ছিল, আরো বিভিন্ন সমস্যা ছিল, ঠিক আছে। প্যাট্রিয়ার্কাল একটা সোসাইটি ছিল, নারীদের অবস্থান খুব শোচনীয় ছিল। তো এই যে বিভিন্ন আরো সোশ্যাল বিভিন্ন সামাজিক বিভিন্ন সমস্যা ছিল, এগুলোর হাত থেকে যদি ইন্ডিয়াকে রক্ষা করতে হয়, ভারতকে রক্ষা করতে হয়, তাহলে মূল কাজটাই হবে ইকোনমিক স্ট্রেংথটা বাড়ানো, ঠিক আছে। তাই প্রথমে মূলত গুরুত্ব দেওয়া হয়েছিল ইকোনমিক স্ট্রেংথটাকে বাড়ানোর দিকেই, পোস্ট কলোনিয়াল পিরিয়ডে গুরুত্ব দিয়েছিল। এবং মিলিটারি পাওয়ারটাও ইম্পর্টেন্ট বলেছিল, কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট হিসেবে মনে করেছিল সেই সময়কার লিডার্স যারা, তারা ইকোনমিক যেই ফ্যাসিলিটি বা ইকোনমিটাকেই বেশি ইম্পর্টেন্স দিয়েছিল, ঠিক আছে। তাহলে পোস্ট কলোনিয়াল পিরিয়ডে ইন্ডিয়ান ফরেন পলিসি মূলত ইকোনমি টাকে এস্টাবলিশ করাই বা ইকোনমিক্যালি একটা ইন্ডিপেন্ডেন্ট একটা দেশ গঠন করাই মূল উদ্দেশ্য হয়ে উঠে এসেছিল ইন্ডিয়ান ফরেন পলিসিতে, ঠিক আছে। কারণ মূলত তিনি বুঝতে পেরেছিলেন যে ইন্ডিয়া যখন ইকোনমিক্যালি একটা ওয়েলথ বা একটা স্বয়ংসম্পূর্ণ দেশ হবে, তারপরে সে মিলিটারি পাওয়ারটা এস্টাবলিশ করার চেষ্টা করবে, এবং বাকি সবকিছু তার পরবর্তীতেই হতে পারে, ঠিক আছে। এইভাবে ইন্ডিয়া একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসেবে উঠে আসার চেষ্টা করলো, এবং ইন্ডিয়া প্রথম থেকেই চেয়েছিল
যে সে যখন এই যে 1947-এর পর থেকে যখন একটা স্বাধীন দেশ হিসেবে উঠে এলো, এই সময় দেখা যাচ্ছে যে ইন্ডিয়া, সেই সময় আমরা যদি দেখি রিয়ালিজমের কোনো মানে রিয়ালিস্ট পার্সপেক্টিভ ইন্ডিয়ান ফরেন পলিসির ক্ষেত্রে ছিল না। সে সময় মূলত আইডিয়ালিস্ট পার্সপেক্টিভ থেকে জওয়াহরলাল নেহরু ইন্ডিয়াকে গঠন করতে চেয়েছিল, অর্থাৎ সেখানে পিসটাকে তিনি মূলত ইম্পর্টেন্স বেশি দিয়েছিলেন, অর্থাৎ শান্তিটাকে বেশি ইম্পর্টেন্স দিয়েছিলেন, এবং প্রত্যেকটা দেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গঠন করাটাই মূলত তার উদ্দেশ্য ছিল। ঠিক আছে, সেই সময়কার যারা লিডার্স ছিল তারা মূলত শান্তি স্থাপনায় বিশ্বস্ত ছিল, এবং মিলিটারি পাওয়ারটাকে তারা সে সময় অপোজ করতো। অর্থাৎ মিলিটারি পাওয়ারটাকে তারা বলতো যে নিজেরা যেমন মিলিটারি অতটা বেশি পরিমাণে ডেভেলপ করবে না, এবং অন্য দেশ যদি করে থাকে বা মিলিটারি আক্রমণ যদি কোনো দেশের উপর করে থাকে সেগুলোকেও তারা ক্রিটিসাইজ করতো। ঠিক আছে, তাদের মূল উদ্দেশ্যই ছিল যে ফ্রেন্ডশিপ মেনটেন করা প্রত্যেকটা দেশের সাথে, বিশ্বের প্রত্যেকটা দেশের সাথে, অর্থাৎ তারা সেই সময় পিসফুল একটা কান্ট্রি হিসেবে উঠে আসার চেষ্টা করেছিল এবং প্রত্যেকটা দেশের সাথে একটা পিসফুল একটা রিলেশন মেনটেন করার চেষ্টা করেছিল। অর্থাৎ সেই সময় ইন্ডিয়ার যে ফরেন পলিসি ছিল সেটা আইডিয়ালিস্ট পার্সপেক্টিভ থেকে উঠে আসছিল। ঠিক আছে, এবং সেই কারণেই ইন্ডিয়া কি চেয়েছিল, ইন্ডিয়া যখন নিউলি একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসেবে উঠে আসছে, সে চেয়েছিল যে তার ফরেন পলিসিটা কেমন হবে, সেটাও ইন্ডিপেন্ডেন্ট হবে। তার ফরেন পলিসি ইন্ডিয়া চেয়েছিল, বা তার যারা লিডার্স তারা চেয়েছিল যে ইন্ডিয়ার ফরেন পলিসি বাইরের কোনো শক্তি দ্বারা যাতে প্রভাবিত না হয়। এবং ইন্ডিয়া যখন স্বাধীনতা লাভ করে তার পরবর্তীতে আমরা সেই সময়কালেই আমরা দেখবো ধীরে ধীরে কোল্ড ওয়ারের যে পিরিয়ডটা সেটা শুরু হচ্ছে। কারণ 1945-এর দিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হচ্ছে, এবং তার পরবর্তীতে আমরা দেখবো ইউএসএসআর এবং ইউএস এর ভিতরে একটা ঠান্ডা যুদ্ধের একটা বাতাবরণ তৈরি হচ্ছে, এবং সে সময় দুটো জোট গঠন হয়েছিল। ঠিক আছে, ইউএসএসআর এর নেতৃত্বে এবং ইউএস এর নেতৃত্বে দুটো জোট পুরো বিশ্ব দ্বিমেরুতে ভেঙে যাচ্ছে। ইন্ডিয়া চেয়েছিল কোনো জোটেই সে অংশগ্রহণ করবে না, সে দুটো জোট থেকেই দূরে থাকবে, যেটাকে আমরা জোট নিরপেক্ষ বা নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট হিসেবে জানি। ঠিক আছে, তো এটা ইন্ডিয়া চেয়েছিল। কেন চেয়েছিল? কারণ ইন্ডিয়া চেয়েছিল কোনো জোটের যারা আমরা যদি কোনো জোটে অংশগ্রহণ করি তাহলে আমাকে সেই জোটের কথা মেনে বা সেই আমাদের ফরেন পলিসি সেই জোটের দ্বারা পরিচালিত হবে। ইন্ডিয়া সেটা চায়নি। ইন্ডিয়া চেয়েছিল ইন্ডিপেন্ডেন্ট একটা ফরেন পলিসি গঠন করতে, যাতে সে কোনো দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে গেলে সে স্বাধীনভাবে সেই পলিসিগুলো গ্রহণ করতে পারে। সেই কারণে ইন্ডিয়া কোনো ব্লকে জয়েন হয়নি। সে চেয়েছিল আমি একজন নতুন একটা দেশ হিসেবে উঠে এসেছি এবং সেই কারণে আমি একটা ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি এস্টাবলিশ করব, এবং সেই কারণে সে কোনো ব্লকে যুক্ত হয়নি, যেটা ইউএসএ এবং ইউএসএসআর নেতৃত্বে যে দুটো ব্লক হয়েছিল সেই দুটোতে যোগ হয়নি, এবং সেটাকে আমরা নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট বা জোট নিরপেক্ষ নীতি হিসেবে জানি। তাহলে এই পোস্ট কলোনিয়াল পিরিয়ডে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া কি করে একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসেবে উঠে এসে দুটো জোটের মধ্যে, সে সময় বিশ্বের সর্ববৃহৎ দুটো জোট, সেই জোটে অংশগ্রহণ না করে ছোট একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হয়েও সে উঠে আসে নিজের একটা সেলফ ইন্ডিপেন্ডেন্ট একটা ফরেন পলিসি গঠন করার একটা চাহিদা নিয়ে ইন্ডিয়া উঠে আসছে। ঠিক আছে, এটা পোস্ট কলোনিয়াল পিরিয়ড, অর্থাৎ স্বাধীনতার পরবর্তী সময়কালে। এবং এই যে ন্যাম বা নন অ্যালাইনমেন্ট মুভমেন্টের ফাউন্ডিং ফাদার অনেকে রয়েছে, অর্থাৎ যাদের মাথা থেকে এটা উঠে এসছে এবং যারা মূলত এগুলোকে বেশি পরিমাণে তুলে ধরেছিল, যেমন জওহরলাল নেহরু, তিনি ছিলেন ভারতের প্রথম প্রাইম মিনিস্টার, এবং তারপরে নক্রুমা, ঘানার ফার্স্ট প্রেসিডেন্ট তিনি। ঠিক আছে, এগুলো আমাদের মনে রাখতে হয়, কারণ এগুলো থেকেও কোয়েশ্চেন আসে যে নন অ্যালাইনমেন্ট মুভমেন্টের ফাউন্ডিং মেম্বার কারা ছিল। ঠিক আছে, সেইভাবে এসে থাকে। তাহলে নক্রুমা ছিল, তিনি কোথাকার ছিলেন? ঘানার ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন। নাসের, তিনি ইজিপ্টের প্রেসিডেন্ট ছিলেন। সুকর্ণ, তিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ছিলেন, এবং টিটো, তিনি যুগোস্লাভিয়ার, ঠিক আছে, প্রেসিডেন্ট ছিলেন। তাই এরাই মূলত 5 ফাউন্ডিং মেম্বার্স অফ ন্যাম, নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট। ঠিক আছে, এবং এই নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট বলতে অনেকে নিউট্রালিটিকে বুঝে থাকে, অর্থাৎ নিরপেক্ষতা, অর্থাৎ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বা বিশ্বে কি হচ্ছে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ঠিক আছে, আমরা মূলত কি দেখবো? আমরা মূলত নিজেদের নিয়েই আমরা থাকবো। তাই এই নিউট্রালিটি অর্থাৎ নিরপেক্ষতা, বিশ্বের দেশে বা বিশ্বে ওয়ার্ল্ড যে অ্যাফেয়ার্স অর্থাৎ গ্লোবাল যে ওয়ার্ল্ডে সেখানে কি হচ্ছে সেটা নিয়ে আমাদের কোনো না মতামত আমরা দেব না, আমাদের কোনো সেটা নিয়ে কোনো মাথা ব্যথা রয়েছে। আমরা নিজেদের ন্যাশনাল ইন্টারেস্টটা ফুলফিল করা নিয়ে আমরা শুধু গুরুত্ব দেব। তো সেই ধরনের নয়। নন অ্যালাইনমেন্ট বলতে আমরা কোনো জোটে যুক্ত হব না। ঠিক আছে, তাই এটা পজিটিভ একটা থট। নন অ্যালাইনমেন্ট এটা কোনো নেগেটিভ থট নয়, এটা নিউট্রালিটিও নয়, এটা হচ্ছে একটা পজিটিভ থট, যার মানে হচ্ছে আমরা ডিসিশন কিভাবে নেব, ডিসিশন ইন্ডিপেন্ডেন্টলি আমরা ডিসিশন গ্রহণ করব। আমরা কোনো জোটে অংশগ্রহণ করব না, অর্থাৎ ইউএসএ এবং ইউএসএসআর এর নেতৃত্বে যে দুটো জোট, কোনো জোটে অংশগ্রহণ করবো না, কিন্তু তার মানে এই নয় যে আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এ কোনো ধরনের কোনো মতামত দেবো না। আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এ যদি
কোনো ধরনের কোনো মতামত দেওয়ার মতো প্রয়োজন হয়ে থাকে, কোনো কিছু অপোজ করার দরকার হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা আমাদের সিদ্ধান্ত আমরা ইন্ডিপেন্ডেন্টলি আমাদের ডিসিশন সেখানে আমরা দিয়ে থাকবো। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে এমন একটা সিচুয়েশন, এমন একটা পরিস্থিতি যেটা কোনো জোটে অংশগ্রহণ না করবো না, কিন্তু তার সত্ত্বেও আমরা নিরপেক্ষ থাকবো না, আমরা ইন্ডিপেন্ডেন্টলি আমাদের ডিসিশনটা আমরা যেমন গ্রহণ করতে পারবো এবং ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সেও আমরা সেই ডিসিশনটা জানাতে পারবো। ঠিক আছে, এবং সেই কারণেই আমরা দেখবো ইন্ডিয়া নিজে ডেমোক্রেটিক কান্ট্রি হয়েও সেই ইউএসএ সেই সময় ডেমোক্রেটিক কান্ট্রি ছিল বা ওয়েস্টার্ন ডেমোক্রেটিক কান্ট্রির যে জোট ছিল সেটাতেও সে যুক্ত হয়নি, এবং কমিউনিস্ট অর্থাৎ ইউএসএসআর এর নেতৃত্বে যে জোট গঠন হয়েছিল সেটাতেও সে অংশগ্রহণ করেনি। এবং ইন্ডিয়া তার পলিসির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দুটো বিষয় ফলো করেছিল, অ্যান্টি কলোনিয়ালিজম এবং ইম্পেরিয়ালিজম। ঠিক আছে, অর্থাৎ সে যেমন সাম্রাজ্যবাদের বিরোধিতা করেছিল এবং তার পাশাপাশি উপনিবেশবাদ অর্থাৎ যে কলোনিয়াল যে পিরিয়ড সেটাকেও সে ক্রিটিসাইজ করেছে, এবং তার পরবর্তীতে ইন্ডিয়া স্বাধীনতা লাভ করার পরেও তো বিভিন্ন ছোট ছোট দেশ তারা কলোনিয়াল পিরিয়ডের আন্ডারে ছিল, তো তাদের স্বাধীন করার জন্য ইন্ডিয়া তাদেরকে সাপোর্ট করেছে এবং এই কলোনিয়ালিজমটাকে তার ফরেন পলিসি একটা মানে গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে রেখেছে, যেখানে তারা অ্যান্টি কলোনিয়ালিজম বা অ্যান্টি ইম্পেরিয়ালিজম এগুলোকে তারা ফরেন পলিসিতে তুলে ধরছে। ঠিক আছে, কারণ যে কোনো দেশ সে যদি কলোনিস্ট কান্ট্রি হয়ে থাকে তাহলে ইন্ডিয়া তার সাথে সম্পর্ক ঠিকভাবে মানে তাকে ক্রিটিসাইজ করে। ঠিক আছে, তার ফরেন পলিসিতে সে কি করে, যেই দেশটা এই কলোনিয়াল কান্ট্রি হিসেবে যে দেশটা রয়েছে তাকে সে ক্রিটিসাইজ করে। তার ফরেন পলিসির মূল উদ্দেশ্যই হচ্ছে অ্যান্টি কলোনিয়ালিস্ট এবং অ্যান্টি ইম্পেরিয়ালিস্ট পার্সপেক্টিভ থেকে সে গ্রহণ করছে। ঠিক আছে, এবং তারপরে যেটা আমি বললাম যে ইন্ডিয়া যে স্বাধীনতা লাভ করার পরবর্তীতে আমরা দেখবো যে ওয়ার্ল্ড ম্যাপে আরো বিভিন্ন দেশ রয়েছে, এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার ছোট বড় বিভিন্ন দেশ রয়েছে যেগুলো কলোনিয়াল পিরিয়ডের মধ্যে রয়েছে। তো ইন্ডিয়া তার এই পোস্ট কলোনিয়াল পিরিয়ডে সে চেয়েছিল যে এই দেশগুলো যাতে স্বাধীনতা লাভ করে এবং তারাও তাদের ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি গঠন করতে পারে, এবং সেই কারণে ইন্ডিয়া এই দেশগুলোকে সাপোর্ট করেছিল এবং বিভিন্ন দেশের সাথে সে ট্রিটি মানে সাপোর্ট করে তাদেরকে স্বাধীন হতে সাহায্য করেছিল। ঠিক আছে, এবং আমরা দেখেছি যে প্রথমেই ইন্ডিয়ার যেই আইডিয়ালিস্ট পার্সপেক্টিভ থেকে তার ফরেন পলিসি গ্রহণ করেছিল এবং সেখানে দেখা যাচ্ছে সে পিসফুল একটা কোএক্সিস্টেন্স বা পিসফুল একটা ফ্রেন্ডশিপ মেনটেন করার চেষ্টা করেছিল। সেই কারণে ইন্ডিয়ার ফরেন পলিসিতে একটা গুরুত্বপূর্ণ একটা পলিসি ছিল ডিসআর্মামেন্ট অর্থাৎ নিরস্ত্রীকরণ। ঠিক আছে, যে অস্ত্রই হচ্ছে মূলত যুদ্ধের মূল কারণ, সেই কারণে নিরস্ত্রীকরণের বার্তাও তার ফরেন পলিসিতে ইন্ডিয়া দিয়েছিল। ঠিক আছে, এবং ইন্ডিয়া চেয়েছিল যে এই যে অস্ত্র মিলিটারি পাওয়ার এক্ষেত্রে যে অর্থটা ব্যয় হয় সেই অর্থটাকে কাজে লাগাতে হবে এই দরিদ্র দেশগুলোর মূলত ডেভেলপমেন্টের ক্ষেত্রে। সেই কারণে জওয়াহরলাল নেহরু ইকোনমিক ফ্যাসিলিটিটাকে বেশি গুরুত্ব দিয়েছিল মিলিটারি পাওয়ারটা ডেভেলপ করার থেকে। ঠিক আছে, কারণ তিনি মনে করতেন যে এই ওয়েপন্স বা মিলিটারি পাওয়ারের ক্ষেত্রে আমরা যে টাকা ব্যয় করবো, আমরা মূলত দরিদ্র দেশ, সে সময় ইকোনমিক তো উইক ছিল, সেই কারণে তারা চেয়েছিল ডেভেলপমেন্ট করতে, ইকোনমিক্যালি দেশটাকে একটা স্টেবল একটা দেশ মানে গঠন করতে। সেই কারণে তারা মিলিটারিটাকে বেশি গুরুত্ব দেয়নি। এবং এই পোস্ট কলোনিয়াল পিরিয়ডে আমরা পঞ্চশীল তো পড়বো, যখন চীনের সাথে সম্পর্ক পড়বো ভারতের, ঠিক আছে, ফরেন পলিসিতে। তাছাড়াও পঞ্চশীল মূলত এখানে পঞ্চশীল বলতে মূলত 5টা নীতি ফলো করছে ইন্ডিয়া তার ফরেন পলিসির ক্ষেত্রে। ঠিক আছে, যে পলিসিগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এখানে 5টা কি কি, এখানে তাছাড়াও আরো কিছু অবজেক্টিভ যেমন দেওয়া রয়েছে, ফেথ ইন ইন্টারন্যাশনাল কোঅপারেশন, অর্থাৎ ইন্ডিয়া এখানে মূলত যেটা বিশ্বাস করে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক একটা সহযোগিতা, একটা যেটা মানে সহযোগিতা বজায় রাখার কথা সে বিশ্বাস করে, কারণ সে পিসফুল কোএক্সিস্টেন্স চায় এবং প্রত্যেকটা দেশের সাথে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক মেনটেন করতে চায়। ঠিক আছে, এবং সেই কারণে সে চায় আন্তর্জাতিক যে পরিবেশ রয়েছে সেখানে একটা কোঅপারেশন মেনটেন করে রাখাই তার ফরেন পলিসির একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এবং ফেথ ইন ইউনাইটেড নেশনস, যেটা রাষ্ট্রপুঞ্জ বা সম্মিলিত জাতিপুঞ্জ যেটা গঠন হয়, ঠিক আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে, তাই সেটার উপরও ইন্ডিয়া বিশ্বাস রাখে, কারণ সে এই ধরনের অর্গানাইজেশন যেগুলো রয়েছে যেগুলো মূলত পুরো ওয়ার্ল্ড গভর্নমেন্ট প্রতিষ্ঠা করার একটা মানে এক ধাপ, তো সেগুলোর উপরেও ইন্ডিয়ান ফরেন পলিসি যেটা রয়েছে সেখানে এই অর্গানাইজেশন গুলোর উপরে একটা ফেথ বা একটা বিশ্বাস সে রাখে। এবং সে চায় এই যে স্লেভ কান্ট্রি অর্থাৎ যেই সকল দেশগুলো কলোনিয়াল পিরিয়ডের আন্ডারে রয়েছে সেগুলোকে স্বাধীনতা লাভ করাতে বা ফ্রিডমের সাহায্য করতে, ঠিক আছে, হেল্প করতে। এবং তার ফরেন পলিসিতে 5টা যেই পলিসি সে ফলো করে থাকে, 5টা যেই প্রিন্সিপাল, যেটাকে পঞ্চশীল বলা হয়, যেটা 1954 সালে চীনের সাথে এই 5টা পঞ্চশীল নীতি স্বাক্ষর হয়েছিল। ঠিক আছে, ট্রিটি সাইন হয়েছিল ভারত এবং চীনের মধ্যে 1954 সাল। এই 5টা নীতি কি কি, এগুলো খুব ইম্পর্টেন্ট এবং এগুলো
এসে থাকে এক্সামে। এখানে কি কি রয়েছে? মিউচুয়াল রেসপেক্ট ফর ইচ আদার্স টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি এন্ড সভেরেন্টি। এটা যে শুধু ভারত চীনের সাথে করে থাকে সেটা নয়, ভারত এটা পুরো ওয়ার্ল্ডের যে দেশগুলো রয়েছে প্রত্যেকের সাথে এটা করার চেষ্টা করে। মিউচুয়াল রেসপেক্ট ফর ইচ আদার্স টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি এন্ড সভেরেন্টি, অর্থাৎ পারস্পরিক যেই ভৌগোলিক যেই সীমা রয়েছে, ভৌগোলিক যে অখণ্ডতা রয়েছে বা সার্বভৌমত্ব রয়েছে, তার প্রতি পারস্পরিক সম্মান প্রদর্শন, বা প্রত্যেকেই প্রত্যেকের যেই টেরিটরি রয়েছে সেটাকে সম্মান করবে, সার্বভৌমত্ব সেটাকে সম্মান করবে, রেসপেক্ট করবে, কেউ কারো টেরিটরিতে হস্তক্ষেপ করবে না, এবং কোনো ধরনের কোনো সভরেন্টি যাতে খর্ব করার চেষ্টা না করে। তাহলে এটা ইন্ডিয়ান ফরেন পলিসিতে ইন্ডিয়া মেনটেন করে থাকে। এবং মিউচুয়াল নন ইন্টারফিয়ারেন্স ইন ইচ আদার্স ইন্টারনাল অ্যাফেয়ার্স, অর্থাৎ নিজেদের যেই আভ্যন্তরীণ যেই বিষয় রয়েছে বা আভ্যন্তরীণ যেই বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার যে জায়গাগুলো রয়েছে সেখানে কেউ কারো কোনো ক্ষেত্রে হস্তক্ষেপ করবে না। ঠিক আছে, যে দেশের সাথে ইন্ডিয়া হয়তো ফরেন পলিসির ক্ষেত্রে কোনো সম্পর্ক স্থাপন করছে, তাহলে সেই দেশ যেমন ইন্ডিয়ার ইন্টারনাল অ্যাফেয়ার্স হস্তক্ষেপ করবে না, ইন্ডিয়াও একইভাবে সেই দেশের ইন্টারনাল অ্যাফেয়ার্স হস্তক্ষেপ করবেন। ঠিক আছে, মিউচুয়াল নন ইন্টারফারেন্স। এবং ইকুয়াল অ্যান্ড মিউচুয়াল বেনিফিট ওয়ার্কিং রিলেশনশিপ, অর্থাৎ তারা রিলেশনশিপটা এমন ভাবেই গ্রহণ করবে বা গঠন করবে যাতে তাদের মিউচুয়াল বেনিফিট হয় এবং ইকুয়াল বেনিফিট। এমন নয় যে একটা দেশ, আমি ইন্ডিয়া নিজেকে বড় হিসেবে মনে করছে এবং সে নেপালের সাথে সম্পর্ক গঠন করছে এবং নেপালের যত সম্পদ রয়েছে বা যা কিছু রয়েছে সেটা ইন্ডিয়া একটা শোষণের মানসিকতা নিয়ে সম্পর্ক গঠন করছে। ঠিক আছে, সেই ধরনের হবে না, কারণ সেটা তাহলে হলে, সেটা যদি হয়ে থাকে তাহলে সেটা ওই কলোনিয়াল একটা পিরিয়ডে আবার আমরা ফিরে যাই। ঠিক আছে, ফিরে যাচ্ছি, তো সেটা নয়। এখানে ইকুয়াল যেমন বেনিফিট হবে ঠিক একইভাবে মিউচুয়াল বেনিফিট হবে, অর্থাৎ আমি নেপালের সাথে সম্পর্ক গঠন করছি, তাহলে নেপালেরও যেমন আমার সাথে সম্পর্ক গঠন করে বেনিফিট হচ্ছে, আমারও ঠিক একইভাবে হবে। ঠিক আছে, তো সেটা এখানে ইন্ডিয়া সেটাও মেনটেন করে থাকে। তারপরে মিউচুয়াল নন অ্যাগ্রেশন, অর্থাৎ পারস্পরিক যে অনাক্রমতা, অর্থাৎ কেউ কাউকে কখনোই সম্পর্ক স্থাপন করবে তারপরে কেউ কারো উপর আক্রমণটা করবে না, এটা। এবং পিসফুল কোএক্সিস্টেন্স, অর্থাৎ তারা শান্তিপূর্ণ একটা সহাবস্থান করবে বা শান্তি বজায় রাখবে নিজেদের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে। তাহলে এই যে পাঁচটা পলিসি রয়েছে, যে পাঁচটা পঞ্চশীল যে প্রিন্সিপাল রয়েছে, সেটা এখানে ডেটটা দেওয়া রয়েছে এপ্রিল 28, 1954। ঠিক আছে, এই সময় এটা এই পঞ্চশীল এগ্রিমেন্টে সাইন হয়েছিল ইন্ডিয়া এবং চায়নার মধ্যে, কিন্তু ইন্ডিয়া এই মূলত ফরেন পলিসিতে মূলত এই পাঁচটা প্রিন্সিপাল ফলো করে থাকে। ঠিক আছে, এবং তাছাড়াও আরো যেগুলো দেখলাম, ফেথ ইন ইন্টারন্যাশনাল কোঅপারেশন, ইউনাইটেড নেশনস এবং হেল্পিং ফ্রিডম অফ স্লেভ কান্ট্রিজ এবং অ্যান্টি কলোনিয়ালিজম, অ্যান্টি ইম্পেরিয়ালিজম, এগুলো সে তার ফরেন পলিসিতে যুক্ত মানে অংশ দিয়ে থাকে। ঠিক আছে, এরপরে যদি আমরা দেখি যে এটা মূলত পোস্ট কলোনিয়াল পিরিয়ডে সে ইন্ডিয়া কিভাবে উঠে এলো এবং উঠে এসে তার যে ফরেন পলিসি রয়েছে সেটাকে সে কিভাবে গঠন করছে বা কিভাবে তুলে ধরছে একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসেবে উঠে আসে। কারণ সে থার্ড ওয়ার্ল্ড একটা ইকোনমিক্যালি উইক ছিল, মিলিটারির দিক থেকে উইক ছিল, তা সত্ত্বেও ইন্ডিয়া চেষ্টা করেছে একটা ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি গঠন করতে। ঠিক আছে, সেটাই এখানে দেখানোর আমি চেষ্টা করলাম। এবার যদি আমরা দেখি যে কোনো দেশের ফরেন পলিসি বিভিন্ন ডিটারমিনেন্টস এর উপর নির্ভর করে, অর্থাৎ বিভিন্ন নির্ধারক তার রয়েছে যেগুলো তার ফরেন পলিসিকে পরিচালনা করে থাকে। ঠিক আছে, কোনো দেশ রয়েছে সে সোশ্যালিস্ট কান্ট্রি বা কমিউনিস্ট কান্ট্রি, তাহলে তার ফরেন পলিসি গুলোর পার্সপেক্টিভ সেই ভাবেই গঠন হয়ে থাকবে। তাদের লিডারশিপের তারা লিডার্স যারা রয়েছে সেই সকল দেশে, তাদের লিডার্সরা কিভাবে ভাবছে, তাদের আইডিওলজি কি, কোনটা তারা বেশি পরিমাণে ইম্পর্টেন্স দিচ্ছে, সেই বিষয়গুলো, জিওগ্রাফিক্যাল লোকেশন যেগুলো রয়েছে, সেই দেশটা জিওগ্রাফিক্যালি কোন জায়গায় রয়েছে, সেটাও তার ফরেন পলিসিকে প্রভাব বিস্তার করে ফরেন পলিসির উপর। ঠিক আছে, পপুলেশন, তার পপুলেশন কম না বেশি, সেই বিষয়গুলো তার হচ্ছে ফরেন পলিসিকে ইম্প্যাক্ট করে। এবং হিস্ট্রি তো মূলত ইম্প্যাক্ট করে, যেমন আমরা কলোনিয়াল যদি পিরিয়ড ইন্ডিয়া ছিল, ইন্ডিয়ার এটা হিস্ট্রি, সেই কারণে ইন্ডিয়া অ্যান্টি কলোনিয়ালিজম তার ফরেন পলিসিতে অংশ দেয়। ঠিক আছে, অ্যান্টি কলোনিয়ালিজম, অ্যান্টি ইম্পেরিয়ালিজম এগুলোকে ইন্ডিয়া হচ্ছে ফরেন পলিসির ক্ষেত্রে গ্রহণ করে থাকে। তাহলে এটা হিস্ট্রি যেমন ইম্প্যাক্ট ফেলছে। তারপরে হিস্ট্রি তাছাড়া আমরা দেখবো যে বিভিন্ন আরো ইন্ডিয়ার বিভিন্ন হিস্ট্রি রয়েছে যেগুলো তার আইডিওলজিটাকে বিল্ড করে থাকে, যেমন কৌটিল্য, তারপরে গৌতম বুদ্ধ, এরা যারা রয়েছে, এই ধরনের যারা ব্যক্তিত্ব রয়েছে তারাও ইন্ডিয়ান ফরেন পলিসিকে ইম্প্যাক্ট করে থাকে আইডিয়ালিস্ট পার্সপেক্টিভ থেকে। তারপরে আরো ক্রাইসিস এন্ড ইমিডিয়েট ইভেন্টস, যদি কোনো ক্রাইসিস হয়ে থাকে বা কোনো দেশের সাথে কোনো যুদ্ধের সম্পর্ক হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই বিভিন্ন ক্রাইসিস যেটা হঠাৎ করে উঠে এলো এই সময় হচ্ছে, যেমন রাশিয়া এবং ইউক্রেনের যখন যুদ্ধ হচ্ছিল সেই সময় তো ভারতের যে ফরেন পলিসি সেটা তো চেঞ্জ হয়েছিল। ঠিক আছে, বিভিন্ন দেশ রাশিয়ার উপর স্যাংশন জারি করে দিয়েছিল, কিন্তু ইন্ডিয়া তাও রাশিয়ার সাথে সম্পর্ক স্থাপন করেই চলছিল। তাহলে এই যে বিভিন্ন বিভিন্ন ক্রাইসিস, যেটা ইমিডিয়েট বিভিন্ন ক্রাইসিস বা ইভেন্ট, সেগুলো ইন্ডিয়ান যে কোনো দেশের ফরেন পলিসির উপর একটা ইম্প্যাক্ট
ফেলে থাকে। ঠিক আছে, এগুলোই মূলত ডিটারমিনেন্টস। এবং টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, তারপরে কোয়ালিটি অফ ডিপ্লোমেসি, অর্থাৎ যে কোনো দেশের যারা লিডার্স রয়েছে তারা কি ধরনের ডিপ্লোমেসি বা কূটনীতিটা গ্রহণ করছে, ঠিক আছে, তারা কিভাবে সেটা দেখছে, এই বিষয়গুলো ফরেন পলিসিতে হচ্ছে ইম্প্যাক্ট ফেলে থাকে। ইন্টারন্যাশনাল ল অ্যান্ড ইনস্টিটিউশন, ইন্টারন্যাশনাল ল যেমন ইউনাইটেড নেশনস এর বিভিন্ন ল রুলস রেগুলেশন রয়েছে, হিউম্যান রাইটস ভায়োলেশন করা যাবে না, এই বিভিন্ন রুলস রেগুলেশন রয়েছে। তারপরে এনভায়রনমেন্টাল ইস্যুর ক্ষেত্রেও দেখবো বিভিন্ন পলিসি বা বিভিন্ন রুলস রেগুলেশন রয়েছে, সেগুলো বিভিন্ন দেশকে মেনে চলতে হয়। তাহলে এই বিষয়গুলো আমরা দেখবো ডিটারমিনেন্টস হিসেবে কাজ করছে, এবং এই বিষয়গুলো আমাদের ডিটেলে পড়তে হবে, কারণ এখান থেকে আমাদের কোশ্চেন এসে থাকে এক্সামে। ঠিক আছে, তা আমরা প্রথমে যে ডিটারমিনেন্টসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিস্ট্রি অ্যান্ড কালচার, অর্থাৎ ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে আমরা দেখব ইন্ডিয়ার যে হিস্ট্রি এবং কালচার সেটা কি করে ইন্ডিয়ার ফরেন পলিসিটাকে প্রভাবিত করছে। তো ইন্ডিয়ার ফরেন পলিসি আমরা যদি দেখে থাকি তাহলে এটা স্ট্রংলি শেপড বাই এ ব্লেন্ড অফ কৌটিল্যস অর্থশাস্ত্র। ঠিক আছে, অর্থাৎ কৌটিল্যর যে অর্থশাস্ত্র যদি আমরা দেখি, কৌটিল্য তো আমরা যে ইন্ডিয়ান পলিটিক্যাল থিঙ্কার সেখানে পড়ে থাকবো, তাই কৌটিল্য দেখবো যে কৌটিল্য হচ্ছে একজন রিয়েলিস্ট পার্সপেক্টিভ থেকে তিনি যে পলিটিক্যাল বিভিন্ন থিওরি বা বিভিন্ন আইডিয়া তিনি দিচ্ছেন। ঠিক আছে, তার যে অর্থশাস্ত্র সেখানে আমরা মন্ডল থিওরি দেখবো, সপ্তাঙ্গ তত্ত্ব দেখবো, এগুলো মূলত রিয়ালিস্ট একটা পার্সপেক্টিভ থেকে তিনি তুলে ধরেছেন, এবং তিনি দেখানোর চেষ্টা করেন সপ্তাঙ্গ থিওরিতে যে একটা স্টেটের ক্ষেত্রে বা একটা রাষ্ট্রের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মূলত খুব ইম্পর্টেন্ট। ঠিক একইভাবে আমরা যদি প্রেজেন্ট কনটেক্সটে দেখি, একটা রাষ্ট্র হতে গেলে তার পপুলেশন দরকার, তার ভৌগোলিক সীমানা দরকার, তাছাড়া তার একটা গভর্নমেন্ট দরকার, এবং যেটা ইম্পর্টেন্ট আরো সেটা হচ্ছে সোভেরেন্টি। ঠিক আছে, তো এই বিষয়গুলো দরকার। তাই ঠিক একইভাবে আমরা ইন্ডিয়ান ফরেন পলিসির ক্ষেত্রে দেখবো এই কৌটিল্যর অর্থশাস্ত্র, এবং তাছাড়া আরো অশোক, গৌতম বুদ্ধ, ঠিক আছে, গান্ধী, এদের যে আইডিওলজি, যেগুলো আইডিয়ালিস্ট পার্সপেক্টিভ থেকে তারা মূলত তাদের ধারণাগুলো দিয়ে দিচ্ছে। ঠিক আছে, যেমন গান্ধী আমরা দেখবো পিসফুল, মানে পিসের কথা বলছেন, অহিংসার কথা বলছেন। ঠিক আছে, যেটা নন ভায়োলেন্স। গান্ধী যেই নন ভায়োলেন্সের কথা বলছেন, নন ভায়োলেন্স মানে হিংসা না করা সেটা নয়, গান্ধীর এটাও একটা পজিটিভ সেন্স থেকে তিনি নন ভায়োলেন্সের কথা বলছেন। ঠিক আছে, অহিংসা মানে শুধু যে হিংসা না করা সেটা নয়, অহিংসা মানে হচ্ছে হিংসা না করা, তার পাশাপাশি অপরকে ভালোবাসা। ঠিক আছে, লাভ, অর্থাৎ তিনি লাভেরও কথা বলছেন। তার মানে আমরা শত্রু আমাদের উপর আক্রমণ করছে বা কিছু করছে, আমরা তার উপর হিংসার প্রয়োগ করবো না, শুধু সেটাই নয়, হিংসার প্রয়োগ করবো না, তার পাশাপাশি আমরা তাদেরকে কি দেবো, ভালোবাসা দেবো, তাদেরকে শ্রদ্ধা করবো। তো এই ধরনের আইডিওলজি গুলো উঠে আসছে, এই ধরনের হিস্ট্রি, ইন্ডিয়ার যে হিস্ট্রি এবং কালচার সেগুলো মূলত এই গান্ধী, কৌটিল্য এবং অশোক, এবং আমরা যদি গৌতম বুদ্ধকে দেখে থাকি, গৌতম বুদ্ধও তো বিভিন্ন শান্তির বাতাবরণ তিনি তুলে ধরেছেন, এবং তিনি দেখানোর চেষ্টা করেছেন যেখানে অষ্টাঙ্গিক মার্গ, তাছাড়া তিনি আরো বিভিন্ন সিদ্ধান্ত তিনি দিচ্ছেন, যেমন দুঃখের কারণ আছে, দুঃখের অবসানের উপায় আছে, আরো বিভিন্ন তিনি নির্মাণের পথ দেখাচ্ছেন। তাই এইগুলো মূলত এমন একটা আইডিয়ালিস্ট পার্সপেক্টিভ ইন্ডিয়ার হিস্ট্রিতে তুলে ধরেছে, যেগুলো ইন্ডিয়ার ফরেন পলিসিকে স্ট্রংলি হচ্ছে ইনফ্লুয়েন্স করছে। ঠিক আছে, এইভাবে হিস্ট্রি এবং এই বিষয়গুলো ইনফ্লুয়েন্স করছে, এবং এইগুলো কিভাবে ইনফ্লুয়েন্স করছে, এইগুলোই পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে ইন্ডিয়ান ফরেন পলিসিকে বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে প্রভাবিত করেছে। যেমন নন অ্যালাইনমেন্ট যদি আমরা দেখে থাকি, নন অ্যালাইনমেন্টের ক্ষেত্রে দেখবো যে ইন্ডিয়া কোনো জোটে অংশগ্রহণ করতে চায়নি, ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স একটা ফরেন পলিসি গঠন করতে চেয়েছিল, এবং এই নন অ্যালাইনমেন্ট ফলো করতে গিয়ে সে চেয়েছিল যাতে প্রত্যেকটা ছোট বড় যে দেশগুলো রয়েছে যারা কলোনিয়াল পিরিয়ডের আন্ডারে এখনো রয়েছে তাদেরকে সাহায্য করা ইন্ডিপেন্ডেন্স লাভ করার ক্ষেত্রে, যাতে তারাও এই যে দুটো জোট রয়েছে, ইউএস এবং ইউএসএসআর এর যে দুটো জোট রয়েছে, তাদের শোষণের মানে অত্যাচারের সম্মুখীন তাদের যাতে না হতে হয়। সেই কারণে দেখবো এই ধরনের আইডিয়ালিস্ট পার্সপেক্টিভ থেকে নন অ্যালাইনমেন্ট যেমন উঠে আসছে। অপোজিশন টু কলোনিয়ালিজম এন্ড রেসিজম, তাহলে এগুলো অপোজিশন অফ কলোনিয়ালিজম, রেসিজম, এগুলো তো মূলত পিসফুল একটা কোএক্সিস্টেন্সেরই কথা বলছে। রেসিজম বা বর্ণবাদ, ঠিক আছে, এবং কলোনিয়ালিজম উপনিবেশবাদ, এগুলোকে সে অপোজ করছে, কারণ এগুলো মূলত শোষণের একটা হাতিয়ার। ঠিক আছে, অন্য দেশকে শোষণের একটা হাতিয়ার, এবং এইগুলোকে তার ইন্ডিয়া হচ্ছে অপোজ করছে তার হচ্ছে ফরেন পলিসিতে, কারণ সে চাইছে পিসফুল কোএক্সিস্টেন্স, ফ্রেন্ডশিপ মেনটেন করা। এবং নন ভায়োলেন্স, যেটা গান্ধী, গৌতম বুদ্ধ, অশোক এদের পার্সপেক্টিভ থেকে উঠে আসছে, তাই এটাও ইন্ডিয়া তার ফরেন পলিসিতে ফলো করছে। কারণ আমরা দেখবি ইন্ডিয়া মিলিটারি পাওয়ারটা ডেভেলপ করাটাকে বেশি ইম্পর্টেন্ট দিচ্ছে না। ঠিক আছে, এটা কিন্তু আমরা পোস্ট কলোনিয়াল পিরিয়ডে ইন্ডিয়া কি করে উঠে আসছে তার পার্সপেক্টিভ থেকে দেখছি। যখন আমরা ফেজ গুলো পড়বো, ইন্ডিয়ার বিভিন্ন ফেজ রয়েছে, 6টা মূলত ফেজ রয়েছে, বা আরো বিভিন্ন পরবর্তী আরো ফেজ আসছে, যেটা বর্তমানে বিভিন্ন কনটেক্সট আমরা দেখবো। সেই ফেজ গুলো যখন আমরা পড়বো তখন দেখবো এই আইডিয়ালিস্ট পার্সপেক্টিভ থেকে ইন্ডিয়া কিন্তু সরে আসছে,
ঠিক আছে, ইন্ডিয়া যখন দেখবো ইন্দিরা গান্ধীর পিরিয়ডে বলো বা তার পরবর্তীতে বলো, যখন পাকিস্তানের সাথে বিভিন্ন যুদ্ধ হলো, এবং তার পরবর্তী সব থেকে যেটা জটিল, যেটা হচ্ছে চীনের সাথে যে যুদ্ধটা হলো, ঠিক আছে, তার পরবর্তীতে আমরা দেখবো এই যে আইডিয়ালিস্ট পার্সপেক্টিভটা, যেটা নন ভায়োলেন্স, তারপর হচ্ছে ডিজারমামেন্ট বা নিরস্ত্রীকরণ, ফ্রেন্ডশিপ মেনটেন করা, এই যে বিষয়গুলো রয়েছে, সেগুলো অনেকটা ইন্ডিয়া তার ফরেন পলিসির ক্ষেত্রে সেগুলো থেকে সরে এসে রিয়ালিস্ট পার্সপেক্টিভ থেকে ফরেন পলিসি গ্রহণ করছে। অর্থাৎ সে সময় তারা হচ্ছে ইন্ডিয়া হচ্ছে মিলিটারি পাওয়ারটা এস্টাবলিশ করাটাকে বেশি গুরুত্ব দিচ্ছে। ঠিক আছে, সেখানে আমরা দেখবো পোখরান-1, পোখরান-2 অর্থাৎ পারমাণবিক বিস্ফোরণ ঘটাচ্ছে, সেগুলো আমরা ফেস যখন ইন্ডিয়ান ফরেন পলিসির ফেস পড়বো তখন সেটা পড়বো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা যেটা বলছি সেটা হচ্ছে হিস্ট্রি এবং কালচার পোস্ট কলোনিয়াল পিরিয়ডে বা পরবর্তীতে এখনো তো নন ভায়োলেন্স বা পিস মেকিং এবং ডিজারমামেন্ট এগুলোকেও সাপোর্ট করে থাকে, কিন্তু তার সাথেও রিয়ালিস্ট পার্সপেক্টিভটাকেও সাপোর্ট করে থাকে। ঠিক আছে, তাই এইগুলোও ইন্ডিয়ান ফরেন পলিসিকে হচ্ছে ইনফ্লুয়েন্স করেছে। এবং কালচার কি করেছে, প্যাসিফিজম এবং গান্ধীয়ান প্রিন্সিপাল যেগুলো রয়েছে সেগুলো ইন্ডিয়ার যে ফরেন পলিসি সেগুলোকে ইনফ্লুয়েন্স ফেলছে। এবং আমরা দেখবো সেই কারণেই ইন্ডিয়া হচ্ছে এমন একটা দেশ যেখানে বিভিন্ন ধর্মের মানুষ রয়েছে, হিন্দু, ইসলাম, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন, ঠিক আছে, অনেকে রয়েছে, কিন্তু তারা নিজেদের একে অপরের সাথে মিলেমিশে একসাথে থাকছে। ঠিক আছে, এগুলো সব এই হিস্ট্রি এবং কালচার ইন্ডিয়ার উপর একটা ইম্প্যাক্ট ফেলেছে এবং তারই হচ্ছে প্রভাব। ঠিক আছে, বা তারই হচ্ছে ফল। এবং এগুলো ইন্ডিয়ান ফরেন পলিসির ক্ষেত্রেও এই হিস্ট্রি কালচার এগুলো গভীরভাবে প্রভাবিত হচ্ছে। যেমন আমরা নন অ্যালাইনমেন্ট, অ্যান্টি কলোনিয়ালিজম, অ্যান্টি ইম্পেরিয়ালিজম, রেসিজম, ঠিক আছে, এগুলো নন ভায়োলেন্স, এগুলোর ক্ষেত্রে আমরা দেখতে পারি। ঠিক আছে, পিসফুল কোএক্সিস্টেন্স এগুলো। এবার জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস যদি আমরা দেখি যে এটা কি করে এটা ডিটারমিনেন্টস হিসেবে কাজ করছে বা এটা ইন্ডিয়ান ফরেন পলিসিকে কিভাবে প্রভাবিত করছে। যে কোনো দেশের জিওগ্রাফিক্যাল যেই ফ্যাক্টর অর্থাৎ জিওগ্রাফিক্যাল যে লোকেশন, সেটা সেই দেশের ফরেন পলিসিটাকে প্রভাবিত করে। কারণ আমরা যদি দেখি কোনো দেশ যদি জিওগ্রাফিক্যালি সে যদি বড় হয়ে থাকে, আয়তনের সাইজ যদি তার বড় হয়ে থাকে, সেটা তার ফরেন পলিসির উপর যেমন ইম্প্যাক্ট ফেলে, তাছাড়াও তার লোকেশন কোথায় অর্থাৎ সে জিওগ্রাফিক্যালি কোন জায়গায় তার অবস্থানটা সেটা, ঠিক আছে, এই বিষয়গুলো তার ফরেন পলিসি, যে কোনো দেশের ফরেন পলিসিকে ইম্প্যাক্ট করে থাকে। যেমন আমরা যদি দেখি নেপালকে, নেপাল হচ্ছে ছোট একটা দেশ, সে কি আর ইউএস এর সাথে বা চীনের সাথে কি খারাপ সম্পর্ক বা যুদ্ধের সম্পর্কে জড়াতে পারবে? পারবে না, কারণ সে তার জিওগ্রাফিক্যাল যদি আমরা আয়তনের দিক থেকে দেখে থাকি, সাইজের দিক থেকে সে খুবই ছোট। ঠিক আছে, তাই সেটা তার ফরেন পলিসিকে ইম্প্যাক্ট, তার ফরেন পলিসিকে ইনফ্লুয়েন্স করছে। কারণ নেপাল চাইলে তার ফরেন পলিসি কোনো সময় চীনের বিরুদ্ধে বা ভারতের বিরুদ্ধে এমন কোনো কিছু করতে পারবে না যেটা কঠোর বিরোধিতা সে করতে পারবে না, কারণ জিওগ্রাফিক্যালি তার সাইজ হচ্ছে খুব ছোট। ঠিক আছে, তাহলে এটা তার ফরেন পলিসিকে গভীরভাবে প্রভাবিত করছে। কিন্তু যদি আয়তনের দিক থেকে বড় হতো, তাহলে সেই দেশটা তার ফরেন পলিসি ইন্ডিপেন্ডেন্টলি নিতে পারতো। অর্থাৎ সে আয়তনের দিক থেকে সে বড়, অর্থাৎ তার জিওগ্রাফিক্যাল লোকেশন যেমন বড়, শুধু বড় নয়, তার পপুলেশন থাকতে হবে সেই জিওগ্রাফিক্যাল লোকেশনের মধ্যে। পপুলেশন থাকলে সেই দেশটা হচ্ছে ইকোনমিক্যালিও একটা স্টেবল কান্ট্রি হবে। তাহলে সেই জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরটাও সেই দেশের ফরেন পলিসিটার উপর ইম্প্যাক্ট ফেলছে। এবং আমরা যদি লোকেশন দেখে থাকি, একটা দেশের একটা রাষ্ট্রের লোকেশন কোথায় রয়েছে, অর্থাৎ ইন্ডিয়া বা যে কোনো দেশ যদি আমরা দেখি, নেপালকে যদি আমরা দেখে থাকি, নেপাল হচ্ছে চারিদিক থেকে বা ভুটানকে দেখে থাকি ঘেরা রয়েছে, স্থলের দিক থেকে ঘেরা রয়েছে, বা এমন কোনো দেশ যে হচ্ছে চারিদিকে তার দেশ বা অন্য কোনো রাষ্ট্র কর্তৃক হচ্ছে আবদ্ধ। ঠিক আছে, তাহলে সেই দেশও ইন্ডিপেন্ডেন্টলি তার ফরেন পলিসি গ্রহণ করতে পারবে না, কারণ তার সে যদি আয়তনে ছোট হয় এবং তার লোকেশনটা যদি এমন হয় যে কেউ তাকে আক্রমণ করতে পারে, তাহলে সে চাইবে না তার প্রতিবেশী রাষ্ট্র তার শত্রু রাষ্ট্র হিসেবে উঠে আসুক, কারণ তাহলে প্রতিবেশী রাষ্ট্র তার উপর আক্রমণ করবে। কিন্তু জিওগ্রাফিক্যাল লোকেশন যদি এমন হয়, ভারতের মতো হয়, নিচে সমুদ্র সাগর এগুলো রয়েছে, উপরে পাহাড় হিমালয় রয়েছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে যে কোনো দেশ সহজে আক্রমণ করতে পারে না, যেটা স্থল ভাগের ক্ষেত্রে যদি। কিন্তু এখন তো পারমাণবিক বোমা, বিভিন্ন বোমা আবিষ্কার করার পর মিসাইলের মাধ্যমে আক্রমণ করা যায়। কিন্তু তা সত্ত্বেও জিওগ্রাফিক্যাল লোকেশন একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে ফরেন পলিসির ক্ষেত্রে। একটা দেশ যদি তার ভৌগোলিক অবস্থান এমন হয়, চারিদিক থেকে পাহাড় পর্বত দ্বারা এবং সাগর মহাসাগর দ্বারা যদি ঘেরা থাকে, তাহলে সহজেই স্থল ভাগের মাধ্যমে কেউ তাকে আক্রমণ করতে পারে না। তাহলে এটাও তার ফরেন পলিসিটাকে গভীরভাবে প্রভাবিত করে। ঠিক আছে, এবং এক্ষেত্রে আমি একটা কোটেশন যেটা অটল বিহারী বাজপেয়ী বলেছিল যে ফ্রেন্ডস ক্যান বি চেঞ্জ বাট নট দ্য নেইবার্স। অর্থাৎ এটা কেন বলেছিলেন, জিওগ্রাফিক্যাল লোকেশনের আমরা তো কোনো সময় চেঞ্জ করতে পারি না। জিওগ্রাফিক্যাল ভারত যেখানে আছে তার প্রতিবেশী তো কোনো সময় চেঞ্জ হবে না, বাংলাদেশ, পাকিস্তান, চীন, নেপাল, ভুটান এরা রয়েছে, এরা তো কোনোদিন চেঞ্জ হবে না। তাই আমরা বন্ধুত্ব
চেঞ্জ করতে পারি বা বন্ধুদের চেঞ্জ করতে পারি, ঠিক আছে, সম্পর্ক আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু নেইবার্স কখনোই চেঞ্জ করা যায় না। সেই কারণে নেইবার্সদের দেখে আমাদের ফরেন পলিসিটা দেখতে হবে, কারণ এটাই জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর। আমাদের জিওগ্রাফি, আমরা যেখানে অবস্থান করছি তার চারপাশে যারা প্রতিবেশী রাষ্ট্র রয়েছে তারা আমরা কখনোই চেঞ্জ করতে পারবে না, তাদের সাথে সম্পর্কটা আমাদের ভালোভাবে মেনটেন করে রাখতে হবে। এবং এক্ষেত্রে আমি একটা ভিডিও এখানে দিয়েছিলাম, দেখি তো এগুলো চালু হচ্ছে নাকি। এটা জিওগ্রাফিক্যাল লোকেশন বোঝানোর জন্য দেখছি, দাঁড়াও। হ্যাঁ, এটা যেটা দেখালাম যে ইন্ডিয়ান যে যেটা রয়েছে, যে ইন্ডিয়া এমন একটা জিওগ্রাফিক্যাল লোকেশনে রয়েছে যে হচ্ছে ইন্ডিপেন্ডেন্টলি হচ্ছে তার ফরেন পলিসিটা গ্রহণ করতে পারে, কারণ তার লোকেশনটা খুব ভালো একটা লোকেশনে সে রয়েছে, ঠিক আছে। তাহলে এই লোকেশন বা জিওগ্রাফিক্যাল লোকেশন সেটাও ফরেন পলিসিটাকে গভীরভাবে প্রভাবিত করে, ঠিক আছে। এবং এই যে এখানে যেটা দেওয়া রয়েছে যে ইন্ডিয়া জিওগ্রাফিকে সেটা কেমন রয়েছে, সেখানে সমুদ্র রয়েছে, মাউন্টেন রয়েছে, ফরেস্ট রয়েছে, ডিজার্ট রয়েছে, সেগুলো ইন্ডিয়াকে প্রোটেক্ট করছে এবং তাকে সেলফ সাফিসিয়েন্ট করে দিচ্ছে। কারণ মাউন্টেন্স থেকে প্রথম বলো, থেকে সি একবার থেকে বলো, ফরেস্ট। বলো। প্রথম থেকে প্রথমে যেটা শুরু করেছিলেন আর কি, এই প্রথম যে স্লাইডটা দিয়েছিলেন, স্লাইডটা একবার রিপিট ভিজিট করান আর একবার দেখান স্লাইডটা। ভিডিওটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, লেখাটার সঙ্গে হবে। যেটা বলা হচ্ছে যে এখানে বলছে যে ইন্ডিয়া এমন একটা লোকেশনে রয়েছে, মাউন্টেন্স রয়েছে, ফরেস্ট রয়েছে, সেগুলো যে শুধু তাকে টেরিটরির দিক থেকে তাকে সিকিউর করতে সেটা নয়, তাকে সেলফ সাফিসিয়েন্টও করে দিচ্ছে। কারণ ইকোনমি তার হচ্ছে এই যে যেমন নিচে সমুদ্র মহাসাগর এগুলো রয়েছে, এর মাধ্যমে সে ব্যবসা বাণিজ্য বিভিন্ন দেশের সাথে জলপথে করতে পারছে, ঠিক আছে। তো এগুলো সেই কারণে ইকোনমিটাও হচ্ছে তার জিওগ্রাফিক্যাল যে লোকেশন রয়েছে সেটা শুধু যে তাকে মিলিটারির দিক থেকে বা সিকিউরিটির দিক থেকে তাকে শুধু সিকিউরিটি দিচ্ছে সেটা নয়, তাকে প্রসপারাস করছে, ইন্ডিয়াকে সেলফ সাফিসিয়েন্ট করছে, তাই তার অবস্থানটা। এবং সেগুলো মূলত ইন্ডিয়া যখন ইকোনমিক্যালি একটা ডেভেলপ কান্ট্রি হিসেবে যখন উঠবে, তার ফরেন পলিসিটা তো ইন্ডিপেন্ডেন্ট হবে, ঠিক আছে। একদম। তো সেগুলো মূলত যে, হ্যাঁ বলো, কেউ কিছু বলছো? ঠিক আছে, তাহলে জিওগ্রাফিক্যাল লোকেশন হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং সেটাও ফরেন পলিসিটাকে খুব গভীরভাবে প্রভাবিত করে থাকে। এবং সেই কারণে লর্ড কার্জন কি বলেছিলেন যে ইন্ডিয়ার জিওগ্রাফিক লোকেশন উড ইনক্রিজিংলি প্লেস ইট অ্যাট দ্য সেন্টার অফ দ্য গ্লোবাল অ্যাফেয়ার্স। অর্থাৎ লর্ড কার্জন একসময় বলেছিলেন যে ইন্ডিয়ার জিওগ্রাফিক্যাল লোকেশন এমন একটা জায়গায় রয়েছে, একটা সময় এসে গ্লোবাল অ্যাফেয়ার্স বা বিশ্বের যে রাজনীতি বা বিশ্বের যে বিভিন্ন বিষয় সেগুলোর সেন্টার হিসেবে উঠে আসবে ইন্ডিয়া, ঠিক আছে। এই কোটেশন গুলো একটু ইম্পর্টেন্ট, মনে রাখবে। এবং নেহেরু in 1948, Nehru emphasized India's pivotal role at the heart of South, ঠিক আছে। তার মানে ইন্ডিয়া হচ্ছে একটা সাউথের বা সাউথ ইস্ট এশিয়া বলো, ওয়েস্টার্ন এশিয়া বলো, সেখানে ইন্ডিয়া একটা এমন একটা রোল প্লে করবে, গুরুত্বপূর্ণ রোল প্লে করবে, যে সেই কারণে হার্ট অফ সাউথ বলেছে, ঠিক আছে। তো এটাই নেহরু বলেছিল। কারণ কারণ নেহরু দেখেছিলেন বা লর্ড কার্জন তারা দেখেছিলেন ইন্ডিয়ার জিওগ্রাফিক্যাল লোকেশনটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং সেই কারণে তিনি এটা বলেছিলেন, ঠিক আছে। এবং কোস্টাল অ্যাডভান্টেজ রয়েছে, অর্থাৎ ইন্ডিয়া তার যে কোস্টাল যে বাউন্ডারি সেটা অনেকটা রয়েছে এবং সেই কারণে ইন্ডিয়ার যে ওশিয়ান যে অ্যাডভান্টেজ সেটা নিতে পারছে এবং ন্যাচারাল বিভিন্ন আরো রিসোর্সেস সেখান থেকে তারা পাচ্ছে, সেটা ইকোনমিক দিক থেকে ডেভেলপ হচ্ছে। এবং যেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সামুদ্রিক পথে সেটা করতে পারছে। যেমন এই যে কোস্টাল লাইন যদি আমরা দেখে থাকি, এইভাবে এখান থেকে একেবারে শুরু করে ওয়েস্ট বেঙ্গলের এখান থেকে শুরু করে এইভাবে নিচ থেকে শুরু করে এতটা বড় কোস্টাল অ্যাডভান্টেজ ইন্ডিয়া পাচ্ছে, ঠিক আছে। এটাও তার জিওগ্রাফিক্যাল লোকেশনের ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট এবং সেই কারণে সেই ইকোনমিক্যালিও একটা ডেভেলপ কান্ট্রি হিসেবে উঠে আসতে পারছে, মানে ডেভেলপ করতে পারছে, ঠিক আছে। এবং ইন্ডিয়াস কন্ট্রোল ওভার দ্য ইন্ডিয়ান ওশিয়ান ইজ দ্য ভাইটাল অফ ইটস অ্যাসপিরেশন। অর্থাৎ ইন্ডিয়ার যে এই যে ওশিয়ান যেগুলো রয়েছে সেখানেও একটা কন্ট্রোল রয়েছে। যে আমরা দেখে থাকি যে যখন আমরা চীনের সাথে সম্পর্ক করবো তখন দেখবো এই এই ইন্ডিয়ান ওশিয়ানের উপর চীন একটা আধিপত্য বিস্তারের একটা মানে ওয়েদার ক্রিয়েট করার চেষ্টা করছে, ঠিক আছে। কিন্তু তা সত্ত্বেও ইন্ডিয়ার একটা আধিপত্য ইন্ডিয়ান
যে ইন্দো প্যাসিফিক যে রিজন রয়েছে সেখানে রয়েছে, বা ইন্ডিয়ান ওশিয়ানের মধ্যে ভারত মহাসাগরের উপর একটা রয়েছে, এবং সেটাও ইন্ডিয়াকে একটা মানে ফরেন পলিসির একটা ইম্প্যাক্ট ইন্ডিয়া হচ্ছে পড়ছে এই জিওগ্রাফিক্যাল লোকেশন। এবং কারেন্টলি দ্য ইন্ডিয়ান ওশিয়ান রিজিয়ন সার্ভস অ্যাজ এ ক্রুশিয়াল ট্রেড অ্যান্ড কমিউনিকেশন রুট। তাহলে এটা একটা কমিউনিকেশন এবং ক্রুশিয়াল ট্রেড রুট হিসেবে কাজ করছে এন্টায়ার ওয়ার্ল্ড এর ক্ষেত্রে, ঠিক আছে। সেই কারণে এটা ইন্ডিয়ান ফরেন পলিসি হচ্ছে ইম্প্যাক্ট ফেলছে, কারণ যে কোনো দেশ চাইবে না যে এমন কোনো দেশ রয়েছে যার এই ধরনের কোস্টাল লাইন রয়েছে বা এই ধরনের ট্রেড লাইন রয়েছে বা রুট রয়েছে তার সাথে এমন সম্পর্ক স্থাপন করে সে তার সীমানা থেকে এই রুটটা অন্য কোনো দেশের জাহাজ যেতে বন্ধ করে দিক, সেটা চাইবে না। তাই সেটাও ইন্ডিয়ান ফরেন পলিসিকে ইম্প্যাক্ট ফেলছে, এবং প্রত্যেকটা দেশ চাইছে ইন্ডিয়ার সাথে একটা সম্পর্ক ভালো গঠন করতে, ঠিক আছে। এটাও একটা ইন্ডিয়ান ফরেন পলিসির ক্ষেত্রে একটা ইম্প্যাক্ট ফেলতে পারছে। এবার ইকোনমিক ফ্যাক্টরস যদি আমরা দেখি, তাহলে যেমন কালচার, হিস্ট্রি সেগুলো ইম্প্যাক্ট ফেলছে, ঠিক একইভাবে ইকোনমিক ফ্যাক্টর সেটাও ইম্প্যাক্ট ফেলছে, ঠিক আছে। এইবার স্লাইডটা ঠিক হয়ে গেছে, প্রথম দিকটা বুঝতে পারিনি কি একটা সমস্যা দেখা দিয়েছিল, এখন ঠিক আছে। তাহলে জিওগ্রাফিক্যাল ফ্যাক্টর আমরা দেখলাম, এবার ইকোনমিক ফ্যাক্টর তো যে কোনো দেশের ফরেন পলিসি ইম্প্যাক্ট ফেলবেই। সেই কারণেই জওহরলাল নেহরু প্রথম থেকেই চেয়েছিলেন ইকোনমিক্যালি একটা স্টেবল কান্ট্রি হিসেবে ইন্ডিয়াকে তুলে ধরতে, কারণ ইকোনমিক সভেরেন্টিটা খুব ইম্পর্টেন্ট। আমরা যদি ইকোনমিক্যালি উইক হই তাহলে কোনো দেশের সাথে সম্পর্ক স্থাপন করতে গেলে মূলত তারা যেটা করবে সেটাই আমরা আমাদের ফরেন পলিসির ক্ষেত্রে মেনে চলতে হবে, কারণ আমাদের উদ্দেশ্যটাই, আমাদের দেশটাই তখন স্টেবল নয়, ইকোনমিক্যালি উইক। সেই কারণে ইন্ডিয়াও প্রথম পোস্ট কলোনিয়াল পিরিয়ড থেকেই চেয়েছিল ইকোনমিক সভেরেন্টিটা অ্যাচিভ করতে, ঠিক আছে। এবং আরো চেয়েছিল যাতে পোস্ট কলোনিয়াল পিরিয়ড থেকেই আমরা দেখবো ইন্ডিয়া চেয়েছিল ইকোনমিক্যালি একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসেবে উঠে আসতে, এবং মিলিটারির দিক থেকে ইকোনমিটাকেই বেশি গুরুত্ব দিয়েছিল। এবং সেই কারণেই আমরা প্রাথমিক যে অবস্থা পোস্ট কলোনিয়াল পিরিয়ড, তার পরবর্তীতে আমরা দেখবো ইন্ডিয়ার সেই সময় ওপেন ইকোনমি ছিল না, ঠিক আছে। সেই সময় সোশ্যালিস্ট ইকোনমি ছিল, মিক্সড ইকোনমি ছিল, এগুলো ছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখবো 1991 সালে, যেটা আমরা ফেজে যখন পড়বো এবং ইন্ডিয়ান ফরেন পলিসি আরো ডিটেলে পড়বো, তখন আমরা দেখবো যে 1991 পর থেকে ইন্ডিয়া তার ইকোনমিটাকে ওপেন করছে, কারণ সে বুঝতে পারছে যে এই যে এলপিজির যুগে, গ্লোবালাইজেশনের যুগে মার্কেট ওপেন করা খুবই হচ্ছে ইম্পর্টেন্ট, এবং ইকোনমিক সভেরেন্টি তাহলেই অ্যাচিভ হবে। তাই এগুলো ইন্ডিয়ান ফরেন পলিসি ইম্প্যাক্ট ফেলছে। তার জন্যই তো ইন্ডিয়া তার ফরেন পলিসিতে পরবর্তীতে 1991 সালে এই জন্য ওপেন মার্কেট পলিসি সে গ্রহণ করছে, ঠিক আছে। পূর্বে তার ছিল না। তাহলে ইকোনমিটাও একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে ফরেন পলিসি গ্রহণ করার ক্ষেত্রে। তারপরে এনার্জি পার্টনারশিপ, অর্থাৎ যে কোনো দেশের সাথে এই যে ইকোনমিক্যাল ফ্যাক্টর, যে কোনো প্রত্যেকটা দেশ তো এনার্জির দিক থেকে বা রিসোর্সের দিক থেকে স্বয়ং সম্পূর্ণ নয়। সেই কারণে এনার্জি, সেটাও যে কোনো দেশের এনার্জি বলতে সেখানে পেট্রোল হতে পারে, ডিজেল হতে পারে, আরো বিভিন্ন বিভিন্ন এনার্জি রয়েছে। এনার্জির এখানে কোনো দেশই এনার্জির দিক থেকে, পেট্রোলের দিক থেকে, ডিজেলের দিক থেকে, বা আরো যারা রিসোর্সেস রয়েছে সেগুলোর দিক থেকে স্বয়ং সম্পূর্ণ নয়। তাহলে সেই দেশগুলো, যেই দেশে সেইটার ফ্যাসিলিটিটা নেই বা সেগুলোর রিসোর্সেস নেই, তাহলে যেই দেশে রয়েছে তার সাথে একটা সম্পর্ক স্থাপন করবে, এবং তার উদ্দেশ্য কি ইকোনমিটাকে ডেভেলপ করা। এবং ইন্ডিয়াও এই এনার্জি পার্টনারশিপ গঠন করছে ইরান, রাশিয়া, তুর্কমেনিস্তান এদের সাথে, কারণ এগুলোও ইন্ডিয়ার ফরেন পলিসি ইম্প্যাক্ট ফেলছে। এবং সেই কারণে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সময় দেখবো আমরা রাশিয়ার সাথে ইন্ডিয়া খারাপ সম্পর্ক স্থাপন করেনি, কারণ রাশিয়ার সাথে প্রচুর পরিমাণে তেলের ব্যবসা বাণিজ্য ইন্ডিয়ার সাথে হয়ে থাকে, ঠিক আছে, রাশিয়া এবং ইন্ডিয়ার মধ্যে। এবং ইন্ডিয়া মূলত সেই সময় তার ফরেন পলিসিটাকে গুরুত্ব দিয়েছে বা তার ন্যাশনাল ইন্টারেস্টকে গুরুত্ব দিয়েছে, অন্য কিছুকে নয়, ঠিক আছে। তাই মূলত এই সব বিষয়গুলো, ইকোনমিক ফ্যাক্টর গুলো ফরেন পলিসি যে কোনো দেশে, শুধু ইন্ডিয়ার নয়, যেহেতু আমরা ইন্ডিয়ান পার্সপেক্টিভ থেকে পড়ছি সেই কারণগুলো দেখছি, কিন্তু যে কোনো দেশের এই এনার্জি রিসোর্সেস যেগুলো রয়েছে যে দেশে, সেই দেশের সাথে একটা ফরেন পলিসি একটা ভালো মেনটেন করার চেষ্টা করে। মাল্টিল্যাটারাল এঙ্গেজমেন্ট যদি আমরা দেখে থাকি, বিভিন্ন অর্গানাইজেশন রয়েছে, বিমস্টেক, সাপটা, ঠিক আছে, WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটা, বা ওয়ার্ল্ড ব্যাংক রয়েছে, বা আমরা যদি দেখি আসিয়ানদের যদি দেখে থাকি, ঠিক আছে, বিভিন্ন আরো অর্গানাইজেশন রয়েছে, সেগুলোর সাথে এই নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, মাল্টি অর্গানাইজেশন যেগুলো রয়েছে সেগুলোর সাথে একটা সম্পর্ক, একটা অ্যালায়েন্স গঠন করার চেষ্টা করছে, কারণ সেটা হচ্ছে ইকোনমিক ডেভেলপমেন্ট করা, বাইল্যাটারাল, অর্থাৎ নিজের শুধু ইকোনমিক ডেভেলপমেন্ট নয়, আমরা যার সাথে সম্পর্ক গঠন করছি তার সাথেও একটা
তারও ইকোনমিক ডেভেলপমেন্ট ঘটানোর এইভাবেই হচ্ছে। তাহলে এগুলো সব ইকোনমিক ফ্যাক্টর যেটা ফরেন পলিসি গ্রহণ করছে, কারণ এই উদ্দেশ্যটা বাইল্যাটারাল রিলেশন এস্টাবলিশ করার উদ্দেশ্যই হচ্ছে ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট, মিউচুয়াল ইকোনমিক ডেভেলপমেন্ট। ঠিক আছে, তাই সেগুলো মূলত এই ইকোনমিক পারপাসে হচ্ছে। এবং নিউট্রালিটি to illustrate India's work together with the United States to bring about the green revolution। ঠিক আছে, অর্থাৎ ইন্ডিয়া তার ফরেন পলিসিতে নিউট্রালিটিটাও ফলো করছে। কারণ আমরা নন অ্যালাইনমেন্ট পিরিয়ডে দেখবো সে সময় তো সে কোনো পক্ষে জয়েন করেনি, ইউএসএ বা ইউএসএসআর এর কোনো পক্ষেই সে জয়েন করেনি। এবং ইন্ডিয়ান ফরেন পলিসিতে আমরা দেখবো সেই ইকোনমিক ডেভেলপমেন্ট করার জন্য কোনো একটা পক্ষে সে যায়নি। সেটা কোল্ড ওয়ারের পিরিয়ডেও বর্তমানেও যদি আমরা দেখি তাও সে কোনো পক্ষে যায়নি। অর্থাৎ আমরা দেখবো যে ইউনাইটেড নেশনস এর কাছ, যেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস এর কাছ থেকে সে যেমন গ্রিন রেভলিউশন সেটা সে গ্রহণ করছে, ইউনাইটেড স্টেটস বা আমেরিকাতে প্রথম গ্রিন রেভলিউশন হয়েছিল, তারপরে সেটাই সে তার হাত ধরে ভারতেও সেটা হচ্ছে। ঠিক আছে, গ্রিন রেভলিউশন। কিন্তু এটা যেমন ইউএস এর কাছ থেকে সে গ্রহণ করছে, ঠিক একইভাবে ইউএসএসআর এর কাছ থেকে সে 5 ইয়ার প্ল্যান গ্রহণ করছে। ঠিক আছে, যেটা ওপেন মার্কেট আসছে, তার আগেও আমরা 5 ইয়ার প্ল্যান, সেগুলো আমরা পড়বো যখন আমরা ইন্ডিয়ান পলিটিক্যাল প্রসেস পড়বো, সেখানে 5 ইয়ার প্ল্যান আমাদের পড়তে হবে। ঠিক আছে, তাই সেখানে আমরা দেখবো। তো এই 5 ইয়ার প্ল্যান গুলো সে ইউএসএসআর কাছ থেকে নিচ্ছে। তাহলে সে ডেমোক্রেটিক কান্ট্রি ইউনাইটেড স্টেটস, সেদিকেও সে ঝুঁকছে না, ইন্ডিয়া একটা ডেমোক্রেটিক কান্ট্রি হয়েও। আবার ইউএসএসআর সে সময় ছিল পোস্ট কলোনিয়াল পিরিয়ডে বা বর্তমানে ইউএসএ বলতে পারি, তাই সেক্ষেত্রেও দেখবো আমরা ঝুঁকছে না। ঠিক আছে, ইন্ডিয়া সকলের সাথে একটা সম্পর্ক মেনটেন করার চেষ্টা করছে, তার উদ্দেশ্যটা হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্টটা ফুলফিল করা এবং ইকোনমিক ডেভেলপমেন্ট করা। তাহলে এইগুলো সব ইকোনমিক্যাল ফ্যাক্টর যেগুলো ইন্ডিয়ার ফরেন পলিসিকে ইম্প্যাক্ট করছে। ঠিক আছে, লাস্ট আমরা আজকে যেটা পড়বো সেটা যে ডোমেস্টিক এবং পলিটিক্যাল যে ফ্যাক্টরস যেটা রয়েছে। তাহলে ডোমেস্টিক এবং পলিটিক্যাল ফ্যাক্টর, অর্থাৎ যে কোনো দেশের ডোমেস্টিক বিভিন্ন ইস্যু রয়েছে এবং পলিটিক্যাল বিভিন্ন ইস্যু রয়েছে, লিডারশিপ আরো বিভিন্ন বিষয় রয়েছে যেগুলো আমরা দেখবো। ঠিক আছে, তাহলে ডোমেস্টিক ফ্যাক্টর কি আমরা দেখবো, নেহেরু সে সময় যখন ফরেন পলিসি উঠে আসছে বা ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসেবে উঠে আসছে, সে সময় আমরা দেখবো যে ইন্ডিয়া ডোমেস্টিক যে সিচুয়েশন সে সময় উইক ছিল, ইকোনমিক্যালি উইক ছিল। এবং সে সময় আমরা দেখবো যে মিলিটারি পাওয়ারটাকে বেশি গুরুত্ব দেয়নি, কারণ সে সময় ইকোনমিক্যালি উইক ছিল, ইকোনমিক ডেভেলপমেন্টটাকে বেশি গুরুত্ব দিয়েছিল। তাহলে এগুলো সব ডোমেস্টিক ইস্যু। তো যে কোনো দেশের ডোমেস্টিক যে বিষয়গুলো সেগুলো হচ্ছে ফরেন পলিসিকে হচ্ছে ইম্প্যাক্ট ফেলে। এবং সেই সময় ইন্ডিয়াতে অশিক্ষার হার প্রচুর ছিল, খাদ্যের সংকট ছিল, তার জন্য আমরা দেখবো গ্রিন রেভলিউশন বা আরো বিভিন্ন বিষয় আসছে যেগুলো খাদ্যের সংকটটা যাতে মেটানো যায়। তাই এইগুলো সব ফরেন পলিসি ইন্ডিয়ার ক্ষেত্রে সেগুলোকে প্রভাব বিস্তার করছে, যে কোনো দেশের এই বিষয়গুলো। এবং পলিটিক্যাল ফ্যাক্টর যদি আমরা দেখে থাকি, বিভিন্ন পলিটিক্যাল, যেমন পপুলেশন যেটা রয়েছে, ইন্ডিয়া হচ্ছে কনজিউমার ড্রাইভের নেশন, অর্থাৎ পপুলেশন যেহেতু ডেমোক্রেটিক কান্ট্রি, তো ইন্ডিয়া চায় কোনো দেশের সাথে সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে তার পপুলেশনটাকে কি করে সিকিউর করা যায় বা পপুলেশনকে আরো গুড লাইফ কি করে দেওয়া যায়, ঠিক আছে, লং লাইফ কি করে দেওয়া যায়, সেগুলো তার ফরেন পলিসির একটা ইম্পর্টেন্ট। সে চাইবে না কখনো এমন কোনো ফরেন পলিসি গ্রহণ করতে যেটা তার পপুলেশন অ্যাকসেপ্ট করছে না। ঠিক আছে, তাই সেটা চাইবে না সে, অর্থাৎ কনজিউমার ড্রাইভের নেশন, অর্থাৎ বা পপুলেশন সে ইন্ডিয়াকে ড্রাইভ করে থাকে, পপুলেশন চায় এমনকি ফরেন পলিসি ইন্ডিয়া গ্রহণ করে থাকে। তাহলে এগুলো পলিটিক্যাল ফ্যাক্টর এখানে কাজ করে। ঠিক আছে, তো এই বিষয়গুলো। এবং ওভার পপুলেশনের একটা চাপ ইন্ডিয়ার উপর রয়েছে, এগুলোও তার ফরেন পলিসির উপর একটা ইম্প্যাক্ট ফেলে। ওভার পপুলেশন যেমন চ্যালেঞ্জেস অফ ওভার পপুলেশন, ঠিক আছে, তার মানে ইন্ডিয়া যে ম্যাসিভ পপুলেশন তার কারণে কি উঠে আসছে, হাঙ্গার, ক্ষুধার, খাদ্যের সংকট, পোভার্টি, দরিদ্রতা, এগুলো আসছে এবং এগুলোও তার ফরেন পলিসিকে প্রভাব বিস্তার করছে। ঠিক আছে, কারণ আমরা দেখবো এগুলোকে দূর করার জন্য ইন্ডিয়া অনেক সময় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বলো, ওয়ার্ল্ড ব্যাংক বলো, এদের থেকে কি করছে, ঋণ নিচ্ছে এই পোভার্টি দূর করার জন্য, খাদ্যের সংকট দূর করার জন্য। এগুলো সে করছে কেন? কারণ সে এই ফরেন পলিসিতে এগুলো করে থাকছে। কেন? কারণ সে তার খাদ্যের সংকট, দরিদ্রতা এগুলো দূর করতে চাইছে। এবং এগ্রিকালচারাল যে সাবসিডি যেমন গ্রিন রেভলিউশন, সেগুলো তো এর উদ্দেশ্য ছিল। তাহলে এই বিভিন্ন বিষয়গুলো, এগুলো সব ডোমেস্টিক ইস্যু, এগুলো খুব গভীরভাবে প্রভাবিত করছে। হাঙ্গার, পোভার্টি, ইলিটারেসি বা অশিক্ষার যে হার, সেগুলো গভীরভাবে প্রভাবিত করছে। ঠিক আছে, হ্যাঁ। তারপরে যেটা গ্লোবাল এবং ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জেস, এগুলো থেকে মূলত যেইভাবে কোশ্চেন এসে থাকে, যেগুলো হচ্ছে কনসেপচুয়াল, যে ইকোনমিক, ধরো দিয়ে দিল ডোমেস্টিক, এখানে দিয়ে দেবে ডোমেস্টিক যেই ডিটারমিনেন্টস রয়েছে ইন্ডিয়ান ফরেন পলিসির ক্ষেত্রে, কোনটা ডোমেস্টিক ডিটারমিনেন্টস এর মধ্যে পড়ছে না হয়তো, সেইভাবে দিয়ে দিতে পারে। এবং সেখান থেকে ABCD দেওয়া থাকবে অপশন, এবং সেখান থেকে তোমাদের বেছে নিতে হবে যে কোনটা ঠিক এবং কোনটা ভুল। এইভাবে কনসেপচুয়াল কোশ্চেন এসে থাকে। সেই জন্য আমাদের বেসিকটা একটু কমপ্লিট, মানে থাকতে হয়, ক্লিয়ার থাকতে হয়। কারণ
নেটে এখন মূলত যেমন ডাইরেক্ট কোয়েশ্চেন এসে থাকে, ঠিক একইভাবে ডাইরেক্টের পাশাপাশি, ডাইরেক্ট বলতে যেমন হঠাৎ করে একটা কোয়েশ্চেন দিল, এই কোটেশনটা কে দিয়েছে বা এই বইটা কে কত সালে লিখেছে, এই ধরনের কোয়েশ্চেন এখন কম আসে। এখন মূলত কনসেপচুয়াল কোয়েশ্চেন, যেগুলো মানে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হয়, কারণ একটা কোয়েশ্চেন দেবে সেটা থেকে সেই কোয়েশ্চেনটা থেকে আমাদের কনসেপ্ট জিজ্ঞাসা করবে, এবং সেখান থেকে এমনও হতে পারে হয়তো একটা ঠিক তিনটেই ভুল, বা দুটো ঠিক তিনটে ভুল, এই ধরনের কোয়েশ্চেন বেশি আসে। অর্থাৎ আমরা একটা অপশন যদি জেনে থাকি, সেক্ষেত্রে আমরা আমরা সেটা অ্যান্সার করতে পারবো না, আমাদের চারটে অপশনই জানতে হবে, যে চারটে অপশনই আমাদের ক্লিয়ার থাকতে হবে। তো এইগুলো মূলত কনসেপচুয়াল কোয়েশ্চেন। তাই এইগুলো থেকে আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকলে, আমাদের ধারণা যদি ঠিক থাকে, তাহলে আমরা সেগুলো অ্যান্সার করতে পারবো, এবং এই ধরনের কোয়েশ্চেন এখন বেশি এসে থাকে। ঠিক আছে, তাহলে গ্লোবাল এবং ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জেস, তাহলে ফরেন পলিসির ক্ষেত্রে যে কোনো দেশের ফরেন পলিসি সেটা ফিক্সড নয়, এবং আমরা দেখবো বর্তমানে একটা কমপ্লেক্স ফরেন পলিসি উঠে আসছে। কারণ যে কোনো দেশ আগে মিলিটারি পাওয়ারটাকেই বেশি পরিমাণে গুরুত্ব দিত, কিন্তু বর্তমানে শুধু মিলিটারি নয়, এখানে বিভিন্ন বিষয়, এনভায়রনমেন্টাল ইস্যু, হিউম্যান রাইটস, আরো বিভিন্ন এলজিবিটি কিউ, ঠিক আছে, জেন্ডার, এইসব বিভিন্ন বিষয় এখানে উঠে আসছে ফরেন পলিসিতে। আর এখন যেহেতু সোশ্যাল মিডিয়া এবং টেকনোলজিক্যাল ডিজিটাল একটা এজের মধ্যে আমরা রয়েছি, এখানে যে কোনো বিষয় যে কোনো দেশের ফরেন পলিসিকে মানে গ্লোবাল এবং ইন্টারন্যাশনাল যে অ্যাফেয়ার্স রয়েছে সেটাকে প্রভাবিত করতে পারে। ঠিক আছে, তাহলে এগুলো, এবং এটা শুধু যে ইন্টারন্যাশনাল এবং গ্লোবাল অ্যাফেয়ার্স গুলো শুধু যে পলিটিক্যালি যে কোনো দেশের ফরেন পলিসিটাকে ইম্প্যাক্ট ফেলে সেটা নয়, এটা ইকোনমিক্যালিও ইম্প্যাক্ট ফেলতে পারে। যেমন ওই যে যুদ্ধের ক্ষেত্রে যদি আমরা দেখি, স্যাংশন জারি করে দিয়েছিল রাশিয়ার উপর, কিন্তু ইন্ডিয়া কোনো ধরনের কোনো সম্পর্ক সে সময় রাশিয়ার সাথে ছিন্ন করেনি, তাহলে এটা ইকোনমিক কারণ ছিল ইন্ডিয়ার। এবং পলিটিক্যাল যদি দেখে থাকি, কোনো দেশ যদি এমন হয় সে এখন কলোনিয়ালিজমকে সাপোর্ট করছে, তাহলে ইন্ডিয়া সেক্ষেত্রে পলিটিক্যালি সে কি করবে, অ্যান্টি কলোনিয়ালিস্ট পার্সপেক্টিভ থেকে সে সেই দেশের বিরোধিতা করবে। তাহলে এগুলো পলিটিক্যাল পার্সপেক্টিভ। তার মানে ওয়ার্ল্ড যখন বিভিন্ন অ্যাফেয়ার্স উঠে আসে, সেটা পলিটিক্যালি, ইকোনমিক্যালি আরো বিভিন্ন। এবং কালচারের দিক থেকেও যদি আমরা দেখে থাকি, যেটা আমি এসপি হান্টিংটনের কথা প্রথমেই বললাম, ক্লাস অফ সিভিলাইজেশন, তিনি বলছেন আটটা, বর্তমানে মূলত আটটা সিভিলাইজেশন রয়েছে বা আটটা কালচার রয়েছে। ঠিক আছে, সেটা আমরা পরে পড়বো। সেগুলো মূলত যে কোনো দেশের, ইন্ডিয়া যদি দেখে থাকে কোনো দেশ হিন্দু কালচার বা অন্য কালচার, যেটা ইন্ডিয়ার যে কালচার রয়েছে সেটাকে ক্রিটিসাইজ করছে, তাহলে ইন্ডিয়া সেই দেশের সাথে সম্পর্ক ছিন্ন করার চেষ্টা করবে, বা সম্পর্ক তার সাথে একটা খারাপ হবে। তাহলে এই ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে বিভিন্ন বিষয় রয়েছে, সেগুলো ইকোনমিক্যালি, পলিটিক্যালি, সেগুলো যে কোনো দেশের ফরেন পলিসিকে ইম্প্যাক্ট করে থাকে। ঠিক আছে, এবং যে কোনো দেশ চায় যে এই ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে বা ইন্টারন্যাশনাল যে চ্যালেঞ্জ রয়েছে সেখানে তার ন্যাশনাল ইন্টারেস্টটাকে ফুলফিল করতে। ঠিক আছে, যেমন আমরা যদি দেখি, ইন্ডিয়ার কোল্ড ওয়ারে তার কোনো জোটে অংশগ্রহণ করেনি, সেই সময় সে কি চেয়েছিল, মিডিল ইস্টের সাথে একটা সম্পর্ক এস্টাবলিশ করার চেষ্টা করেছিল, কারণ মিডিল ইস্টের সময় সব রিসোর্সের দিক থেকে খুবই স্বয়ংসম্পূর্ণ। ঠিক আছে, তাহলে এই রয়েছে আজকের আমাদের ক্লাস। তা আমি এখানে কিছু গাইডিং প্রিন্সিপাল, যেমন গাইডিং প্রিন্সিপাল, মিডিল ওয়ে, ইন্ডিয়া কি করছে তার ফরেন পলিসির ক্ষেত্রে, মিডিল ওয়ে ফলো করছে। কারণ ইন্ডিয়া কোনো, আমরা প্রথমেই দেখেছি কোল্ড ওয়ারের সময়ও কোনো দেশে মানে সাপোর্ট করেনি বা কোনো জোটে অংশগ্রহণ করেনি, ঠিক একইভাবে বিভিন্ন সময় বিভিন্ন ক্রাইসিসের সময় ইন্ডিয়া কি করেছে, মিডিল ওয়ে ফলো করেছে। কোনো সময় একটা কান্ট্রিকে ইন্ডিয়া সাপোর্ট করেনি। সে, যেটা বারবার আমি বলছি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রেই বলো, ইউক্রেনকেও সে সাপোর্ট করেনি, রাশিয়াকেও সে যুদ্ধের ক্ষেত্রে সাপোর্ট করেনি। সে ডাইরেক্ট কোনো মতামত দেয়নি, কোনো সিচুয়েশনে, ইন্ডিয়া বেশিরভাগ সিচুয়েশনেই দেয়নি। ইন্ডিয়া সবসময় মিডিল ওয়ে ফলো করেছে, কারণ মিডিল ওয়ে ফলো করে সে চেয়েছে তার ন্যাশনাল ইন্টারেস্টটা ফুলফিল করতে। ঠিক আছে, যে কোনো দেশের এটা হচ্ছে একটা মানে ডিপ্লোম্যাটিক, বাইরের থেকে দেখতে গেলে যে কেমন সে মিডিল ওয়ে ফলো করেছে নিজের স্বার্থের জন্য, কিন্তু যে কোনো দেশ সে চায় ইন্টারন্যাশনাল স্পিয়ারে সে চায় নিজের ন্যাশনাল ইন্টারেস্টটা ফুলফিল করতে। ঠিক আছে, তারপরে রিলিজিয়াস টলারেন্স, কারণ ইন্ডিয়া হচ্ছে হিস্ট্রি যদি আমরা দেখে থাকি, ইন্ডিয়া হচ্ছে কালচার এবং রিলিজিয়ানের দিক থেকে একটা ডাইভার্স একটা কান্ট্রি, এবং সেই কারণে ইন্ডিয়া তার ফরেন পলিসিতেও কোনো সময় কোনো রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে কোনো সিদ্ধান্ত বা ফরেন পলিসি কোনো রিলিজিয়াস কোনো মানে ইন্ডিভিজুয়ালকে যাতে হ্যাম্পার করে বা গ্রুপকে হ্যাম্পার করে সেই ধরনের ফরেন পলিসি গ্রহণ করেনি। তাহলে রিলিজিয়াস বা ধার্মিক সহিষ্ণুতা মেনটেন করে রেখেছে। কো এক্সিস্টেন্স অফ আইডিয়ালিস্ট এন্ড রিয়ালিস্ট ট্র্যাডিশন, যেটা আমরা পরবর্তীতে ফেসগুলো যখন পড়বো, প্রথমে আইডিয়ালিস্ট ছিল, পরবর্তীতে রিয়ালিস্টটাও আনছে, তারপরে বর্তমানে আমরা দেখবো ইন্ডিয়া আইডিয়ালিস্ট এবং রিয়ালিস্ট পার্সপেক্টিভ দুটোকেই ফলো করছে। কিন্তু রিয়ালিস্টটাকে এখন বেশি ফলো করছে, কিন্তু তার সাথে আইডিয়ালিস্ট পার্সপেক্টিভটাও পুরোপুরি যে নষ্ট হয়ে গেছে সেটা নয়। তাহলে ইন্ডিয়া তার ফরেন পলিসিকে এই দুটোই ফলো করছে। ঠিক আছে, আইডিয়ালিস্টও যেমন রয়েছে, রিয়ালিস্ট রয়েছে। যেমন আইডিয়ালিস্ট আমরা দেখতে অশোক এবং আরো গৌতম বুদ্ধ, তারপর হচ্ছে গান্ধী, এদের আমরা দেখলাম সেখানে তারা ডিজায়ার মুভমেন্টের কথা তাদের মাথাতে, মানে তাদের যে আইডিওলজি, তারা পিসের কথা বলছে, অহিংসার কথা বলছে, সেগুলো থেকে এই ডিজায়ার মুভমেন্ট, নিরস্ত্রীকরণ, পিসফুল কোঅপারেশন, এগুলোর
ধারণা উঠে আসছে। এবং রিয়ালিস্ট পার্সপেক্টিভ থেকে চায়নার সাথে যখন যুদ্ধ হচ্ছে, পাকিস্তানের সাথে যুদ্ধ হচ্ছে, তার পরবর্তীতে আমরা দেখবো যে নেগোসিয়েশন ফেল হওয়ার পর ইন্ডিয়া রিয়ালিস্ট পার্সপেক্টিভ থেকে পারমাণবিক বোমা বিস্ফোরণ করছে, মিলিটারি পাওয়ার সেটাকে আরো বেশি পরিমাণে বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে তার হচ্ছে বিভিন্ন আমরা দেখবো যে গাইডিং প্রিন্সিপাল যেগুলো গাইড করছে তার ফরেন পলিসি গ্রহণ করার ক্ষেত্রে। ঠিক আছে, এগুলো মূলত ইন্ডিয়া ফলো করে থাকে। তারপর নন ইম্পেরিয়ালিস্ট ট্র্যাডিশন, এগুলো তো আমরা দেখলাম। ঠিক আছে, এবং তার পরবর্তীতে যেটা রেসপেক্ট অফ ইন্টারন্যাশনাল ল, যেটা আমরা দেখলাম ফেথ ইন ইউনাইটেড নেশনস, অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ বা যে কোনো ধরো যে কোনো কান্ট্রির কোনো ল রয়েছে বা কোনো অর্গানাইজেশন রয়েছে, তার কিছু রুলস রেগুলেশন রয়েছে, সেগুলোকে ইন্ডিয়া রেসপেক্ট করে থাকে। ঠিক আছে, যেমন আমরা এই যে দালাই লামা অ্যান্ড রিফিউজি, ঠিক আছে, বিভিন্ন রিফিউজি এসে থাকে, তাদের নিয়ে ইন্টারন্যাশনাল বিভিন্ন ল রয়েছে, সেগুলোকে ইন্ডিয়া সাপোর্ট করে থাকে। তাহলে এগুলোও ইন্ডিয়া সবসময় যে কোনো দেশের সাথে সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে সে চায় ইন্টারন্যাশনাল যে ল রয়েছে সেটাকে রেসপেক্ট করার। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। আমরা ইন্ডিয়ান ফরেন পলিসির যে গাইডিং প্রিন্সিপাল সেগুলো দেখছি এবং ডিটারমিনেন্টস, এবং তাছাড়া যে পোস্ট কলোনিয়াল পিরিয়ডে ইন্ডিয়া কি করে একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসেবে উঠে এলো সেটা আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম। ঠিক আছে, আশা করছি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। তোমাদের যদি কিছু হ্যালো কোয়েশ্চেন স্যার। থেকে থাকে বলো। স্যার এগুলো যে নোটগুলো আছে এগুলো ইংলিশ ভার্সন বেঙ্গলি ভার্সন থাকবে কি? হ্যাঁ হ্যাঁ, নোট 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 বেঙ্গলি ভার্সন ইংলিশ দুটোতেই থাকে। ঠিক আছে, নোট বেঙ্গলিতেও দেওয়া হয়, ইংলিশেও দেওয়া হয়। পিপিটিটা শুধু ইংলিশেই হয়তো থাকে। স্যারের কাছে জিজ্ঞাসা করবে, স্যার ভালো করে ডিটেলে সেই বিষয়টা জানিয়ে বলে দেবে তোমাকে। হ্যাঁ অবশ্যই, তোমাদের যে নোটটা থাকবে এটা একদম তোমরা ডিটেলসে সম্পূর্ণটাই বাংলা এবং ইংলিশ দুই ভাষাতেই তোমরা পাবে। ঠিক আছে, তো নোট নিয়ে কোনো চিন্তা নেই, নোট দুই ভাষাতেই পাবে। এখানে দেখো, যেহেতু নেটের ক্ষেত্রে শুধুমাত্র তোমরা নিশ্চয়ই জানো, নেটের ক্ষেত্রে যেই জায়গাগুলো মূলত হয় যে আমরা লক্ষ্য করি শুধু হিন্দিতে থাকে আর ইংলিশে থাকে। ঠিক আছে, তো এবার এই যে যেহেতু হিন্দি এবং ইংলিশ এই দুটোর মধ্যেই মূলত করতে হয়, এবার স্বাভাবিক হিন্দিতে তো পড়ানো সম্ভব নয়, তাই না? আমরা বাঙালি যেহেতু, তো ওর জন্য টার্ম গুলো বোঝার জন্য, যেগুলো বোঝানো হচ্ছে সেই জায়গাগুলোকে ভালোভাবে ধরানোর জন্য ইংলিশটাকে প্রথমে পড়িয়ে দেওয়া হয়। তারপর যখন নোট ফাইনালি তোমাকে দেওয়া হবে তখন বাংলা এবং ইংলিশ দু ভাষাতেই থাকবে, কারণ স্বাভাবিক ব্যাপার নেটের ক্ষেত্রে তোমাকে ইংলিশই দেবে। এবার তুমি তাহলে তার সেই জায়গাগুলোকে তোমরা মিলিয়ে মিলিয়ে তখন পড়তে পারবে। এবং সম্পূর্ণটাই আবারও বলছি, একদম নির্ধারিত বাংলা এবং ইংলিশে থাকবে, যেটা যেভাবে ইংলিশে পাচ্ছ ওটাই বাংলায় পাবে। ওকে, তো এবার তোমার উপরে যে তুমি যদি চাও যে শুধু বাংলায় পড়বে তো সেটাও তুমি পড়তে পারো, আর যদি তোমার মনে হয় না আমি ইংলিশে পড়বো যেহেতু নেটেরটাই আমার টার্গেট রয়েছে, তো সেক্ষেত্রে তুমি ইংলিশে পড়তে পারো। ঠিক আছে, তো এটা তোমার উপর সম্পূর্ণটা। কিন্তু পড়ানোর সময় যেহেতু পরীক্ষায় যে টার্মিনোলজি গুলো আসে সেটাকে ধরতে গেলে অবশ্যই তোমাকে কিন্তু আমাদের ইংলিশেই পড়াতে হবে। ইংলিশে মিনস কথায় তো বাংলাই থাকে, জাস্ট লেখাগুলো ইংলিশে থাকবে, নাহলে টার্মিনোলজি গুলো চিনতে পারবে না, কারণ বাংলায় টার্মিনোলজি গুলোকে ইউজ করলে সেভাবে ধরা যায় না। তাই তো, তো এই জায়গাটা বুঝতে পেরেছো নিশ্চয়ই সবাই? বেশ। আর যেটা রয়েছে আরেকটা তোমাদের একটা আমি দেখছিলাম অনেকেই মেসেজ করেছিলে, তো বেসিক্যালি কোয়ারিজটা কি রয়েছে যে এই টোটাল সেশনটা কবে গিয়ে তোমাদের মূলত শেষ হবে। মাথা রাখবে তোমাদের টোটাল সেশনটা যেহেতু তোমাদের টার্গেট এবার জুলাই, তো জুলাই গিয়ে শেষ হবে, এবং তার সাথে সাথে পরবর্তীকালে তুমি চাইলে এই জুলাইয়ের সেশনটাকে তো আমরা কমপ্লিট করিয়েই দেবো, এবং তারপরে তুমি ফ্রিতেও দুটো মাস কিন্তু তুমি এগুলোকে সবগুলোকে যত মক টেস্ট থাকবে সবগুলোকে এক্সেস করতে পারবে। আবারও বলছি, কিন্তু প্রত্যেকটা মক টেস্ট কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, তো প্রত্যেকটা সপ্তাহে তোমরা মক টেস্ট পাবে, 50টা করে প্রত্যেক সপ্তাহে থাকবে, যেটা পড়ানো হবে। ঠিক আছে, স্যার তোমাদের যেটা পড়াবেন বা যেটা আমরা মূলত তোমাদেরকে দেব সেই সমস্ত কিছু মক টেস্ট আকারে কিন্তু তোমরা পরবর্তীকালে ক্লাস শেষ হলো তার 2-1 দিনের মধ্যে তোমরা কিন্তু মক টেস্ট আকারে পেয়ে যাবে। ওকে, তো এবার কোর্স ডিটেলসটা একটু তোমাদের বলে দিই। তো 2 দিন করে হবে, তোমাদের 2 ঘন্টার করে ক্লাস থাকবে, সম্পূর্ণ লাইভ ক্লাস, এবং তারপরে রেকর্ডও রাখা হবে। ঠিক আছে, তো রবিবার এবং বুধবার ঠিক সন্ধ্যে 7টার থেকে মূলত 2 ঘন্টার টানা ক্লাস চলবে। একদম নির্ধারিত বলতে পারবো যে তোমাদের একদম তৈরি করে দেওয়া হবে। ঠিক আছে, তো পেপার 2 অর্থাৎ পল সায়েন্সের ক্ষেত্রে একদম তোমাকে তৈরি করে দেওয়া হবে, প্রত্যেক দিনের নোটস প্রত্যেকদিন প্রোভাইড করা হবে, বাংলা ইংলিশ দুই ভাষাতেই থাকবে। মাথায় রাখবে, আবারও বারবার বলছি, কেউ যদি একটু মাত্র যদি বিন্দু মাত্র যদি তোমাদের মধ্যে একটু থাকে যে না এখানে তো ইংলিশে পড়ানো হলো বাংলায় তো দেওয়া হচ্ছে না, এটা যেহেতু ইংলিশের টার্মিনোলজি গুলো পরীক্ষায় আসে হিন্দি এবং ইংলিশে হয়, হিন্দিতে তো স্বাভাবিক আরো বুঝতে পারবে না, তোর জন্য ইংলিশে রাখা হয়েছে। কিন্তু যখন তুমি নোটগুলো পাবে বাংলা এবং ইংলিশ দুই ভাষাতেই পাবে, যেভাবে ইচ্ছে তুমি সেভাবে পড়তে পারো। ঠিক, এবং প্রত্যেক সপ্তাহে মক টেস্ট থাকবে,
প্রত্যেক সপ্তাহের মক টেস্টে প্রত্যেক সপ্তাহে 50টা করে কোশ্চেন একদম লিখে রাখো, গুনে গুনে দেখতে পারো 50টা করে কোশ্চেন থাকবে প্রত্যেক সপ্তাহে। তাহলে ভাবো তোমার কত, তোমরা এই যে টোটাল যে ধরে নাও 7 মাসের কোর্সটা করবে, তাহলে কতগুলো সপ্তাহ হচ্ছে, কতগুলো কোশ্চেন তোমরা প্র্যাকটিস করতে পারছো। ঠিক, প্রত্যেক ইউনিট ধরে ধরে বুঝিয়ে দেওয়া হবে এবং সেই নোটসই প্রোভাইড করা হবে। যেমনটা দেখলে প্রশান্ত স্যার যেমন ভাবে পড়ালেন, এইভাবেই প্রত্যেকটা ইউনিটের অংশকে ধরে 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 সেগুলোকে বুঝিয়ে দেওয়া হবে, তারপরে নোটস তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো টোটাল ক্লাসের অডিও এবং ভিডিও দুটোরই রেকর্ডেড থাকবে। যেমনটা এই যে আজকের ক্লাস রেকর্ড হলো, তেমন ভাবে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডেড থাকবে এবং অ্যাপে তোমার নামে একটা ইউজার নেম একটা তৈরি হবে। সেই ইউজার নেমে জাস্ট তুমি ঢুকলেই, তোমার নামে যখন তৈরি হবে, অ্যাডমিশন নিয়ে নেবে, তৈরি হবে, তো সেই ইউজার নেমে ঢুকলেই তোমাকে সমস্ত একদম ফোল্ডার ওয়াইজ সমস্ত কিছু শো করিয়ে দেবে অ্যাপে, যে কোন ফোল্ডারে কোনটা রয়েছে। ঠিক আছে তো, এবং সেই অনুসারে তুমি গিয়ে জয়েন করে নিতে পারবে। মান্থলি ফিস 1000 টাকা রাখা হয়েছে এবং সম্পূর্ণ যে আমাদের ডিউরেশন থাকবে সেটা 7 মাস, এক্সট্রা তোমরা 2 মাস পাবে, যেখানে কিনা টোটাল সেশন গুলো আমরা ওই যে আমাদের কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা যারা আমাদের স্টুডেন্টরা থাকে তাদের সবাইকে নিয়ে কোশ্চেন অ্যান্সার ডিসকাশন একটা পর্ব চালাই, যেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলোকে ডিসকাশন করা হয়। আদারওয়াইজ তো ক্লাসের সাথে সাথেই তো ডিসকাশন হবে, প্রত্যেক ক্লাসের পরেই কোশ্চেন ডিসকাশন হবে। ওই যেটা পড়ানো হলো ওখান থেকে প্রিভিয়াসে কি ধরনের কোশ্চেন এসেছে, ঠিক আছে তো, সেটা পড়ানো, সেটা ডিসকাশন হবে। কিন্তু ফাইনালি যখন তোমাকে আমরা একদম তৈরি করে দেবো, তারপরেও ছাড়ছি না, তারপরেও কিন্তু তোমাদের ফ্রিতেই আমরা প্রতিনিয়ত যে ধরে নাও প্রিভিয়াস 5 বছর 6 বছরে কি ধরনের প্যাটার্নে এসেছে সেইগুলোকেও ডিটেলসে দেখবে, করানো হয় এবং ডিটেলসে সেইগুলোকে তোমরা পরবর্তীকালে সেগুলোকে দেখতে পারবে। তো এই টোটাল সেশনটা এই ভিত্তিতেই রয়েছে। আশা করব তোমাদের আমরা একদম তৈরি করে দিতে পারবো জুলাইয়ের ক্ষেত্রে। কারণ মাথায় রাখবে, শুধু যখন কোনো একটা ব্যাচে তোমরা ঢোকো, শুধু তো আর ব্যাচে ঢোকা নয়, জাস্ট আমাকে পড়াচ্ছে আমি নোটটা নিচ্ছি এটা নয়, বোঝাটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো এখানে কিন্তু সেটার উপরে আমরা বেশি ফোকাস করি। যেমন পেপার ওয়ানে আমাকে দেখো তোমরা, যেমনটা আমি বেশি করে কনসেপ্টকে ক্লিয়ারের উপর গুরুত্ব দিই, তেমনি পেপার টু এ প্রশান্ত স্যার কিন্তু সেই কনসেপচুয়াল জায়গাগুলোর উপরেই কিন্তু সবসময় গুরুত্ব দেন। আজকে যেহেতু ডেমো ক্লাস, তো অনেকগুলো কনসেপ্ট আছে যেগুলো কিনা স্বাভাবিক ব্যাপার, সেগুলোকে একই ক্লাসে তো সব পুরো কনসেপ্টকে বুঝিয়ে দেওয়া সম্ভব না, কিছু কিছু কনসেপ্ট ধরা হলো। তারপরে যখন এরপরে সিকুয়েন্সিয়ালি যখন পরবর্তীকালে আমাদের ক্লাসেস গুলো চলবে, তখন দেখবে আরো যে ধরনের কনসেপ্ট গুলো আছে সেগুলো কিন্তু ক্লিয়ার হবে। তো আশা করি তোমরা একটু হলেও বুঝেছো যে তোমরা নিশ্চয়ই অন্যান্য ইনস্টিটিউশনস গুলোকেও ফলো করেছো, নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কতটা এখানে ডেডিকেশনের সাহায্যে পড়ানো হয়, এবং আগেও তোমরা ডেমো ক্লাস করেছো এবং তোমরা এই বিষয়টাকে ধরতে পেরেছো। তো তোমাদের দেখা হচ্ছে তাহলে নেক্সট ক্লাসে। আমাদের ফেব্রুয়ারির 2 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। তো অবশ্যই তোমরা কাল পরশুর মধ্যে যারা যারা অ্যাডমিশন নেবে অবশ্যই অ্যাডমিশন নিয়ে নেওয়ার চেষ্টা করো, কারণ অ্যাপের প্রসেসে আমাদের খানিকটা সময় লাগে। তো অ্যাপের প্রসেসটাকে কমপ্লিট করতে তোমরা অবশ্যই অ্যাডমিশন নিয়ে তোমরা প্রিপারেশনটাকে একদম জোরদার ভাবে শুরু করে দাও। ঠিক আছে তো, আর আমরাও সেই অর্থে তোমাদেরকে প্রিপারেশন করানোর জন্য একদম সচেতন ভাবে যতটা পরিমাণ আমরা এফোর্ট দিতে পারি সেই জায়গাগুলোকে আমরা দেব। ওকে, ঠিক আছে, তাহলে আজকের সেশনটা তাহলে আমি এখানেই অফ করছি। সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, রাখছি তাহলে, ঠিক আছে। আর যারা যারা তোমরা যোগাযোগ করতে চাইছো তারা অবশ্যই অবশ্যই আমাদের যে নম্বরটি আছে, যাদের জানা নেই নম্বরটি তারা লিখে রাখতে পারো, 9064253244। স্ক্রিনের মধ্যে হয়তোবা দেখতে পারবে। আচ্ছা, স্ক্রিনের মধ্যে আমরা হয়তোবা এখানে দেওয়া হয়নি, আচ্ছা আমি লিখে দিচ্ছি তোমাদের এখানে, ঠিক আছে, তোমরা লিখে নাও 9064253244, যেটা সবার কাছে আসে আশা করি, কারণ তোমরা এখানে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের গ্রুপের থেকেই তোমরা মূলত লিঙ্ক পেয়েছো। ওখানে দেখবে গ্রুপে যেই নম্বর দিয়ে আমি মেসেজ করি, সেই জায়গাটাতে তোমরা জাস্ট তোমাদের ফার্দার যদি কোনো ডিটেলস জানার থেকে ফোন করতে পারো বা মেসেজ করতে পারো, মেসেজ করে ডিটেলস গুলো জেনে নিতে পারো। ঠিক আছে তো, আর আবারও বলছি কিন্তু বাংলা ইংলিশ দু ভাষাতেই নোট থাকবে, যা পড়ানো হবে A to Z বাংলা ইংলিশ দু ভাষাতেই থাকবে। ঠিক, আর মান্থলি ফিস দিতে পারবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ওয়ান টাইম করতে চাইলে তোমরা ছাড় আছে, সেটা তোমরা মেসেজে জিজ্ঞেস করে সেই অফারটাকে নিতে পারো। ওটা কিন্তু 31শে জানুয়ারি পর্যন্ত আছে, যারা ওয়ান টাইম করবে, ঠিক আছে, তাদের জন্য ছাড় আছে একটা। তো সেটা যারা মেসেজ করবে তারাই মূলত ওটাকে পাবে। আর ওটা বেশি আমরা দিতে পারবো না, ওটা শুধু 5 জনকে, প্রথম 5 জনকে আমরা সেটা ছাড়টা দিতে পারি, কারণ তারপরে আর সম্ভব হয় না। কারণ স্বাভাবিক ব্যাপার, অ্যাপের প্রসেস কিছু থাকে যেগুলোতে সেগুলো করা সম্ভব হয় না আর পরবর্তীকালে। তো জানুয়ারির 31 অর্থাৎ 31 তারিখ পর্যন্ত ওই
না অফারটা আছে, তার যারা যারা নিতে চাও অবশ্যই মেসেজ করে, আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে অফারটা জেনে নিতে পারো। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। আর নেক্সট ক্লাসে তাহলে দেখা হচ্ছে ফেব্রুয়ারির 2 তারিখে। রাখছি তাহলে।